ডাব্লিউ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আগের ডেটে তোমাদের কন্টিনিউটি সম্বন্ধে যে আইলেট ফাংশন ছিল তার মধ্যে যে অ্যালজেব্রিক ফাংশন ছিল সেই অ্যালজেব্রিক ফাংশনের কার্ভ ড্র করে আমরা কন্টিনিউটি চেক করেছিলাম। তো আজকে আমরা নেক্সট যে পজিশানটা আছে আইলেটের মধ্যে বাকি যেগুলো আছে সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। তো তার আগের দিন যেটা আমি একটু আলোচনা করেছিলাম সেটা একটু বলে দিচ্ছি, হালকা করে 2 মিনিট বলে নিচ্ছি। আমি কি বলেছিলাম, কন্টিনিউয়াস কি বলেছিলাম, কন্টিনিউটিটা কি বলছিলাম, কন্টিনিউটা কোথা থেকে এসছে, কন্টিনিউয়াস থেকে এসছে। যদি কোনো কাজ আমরা কন্টিনিউ করতে থাকি তখন সেটাকে বলবো কন্টিনিউটি, সেটা আমার কন্টিনিউয়াস আছে। আর যদি কোনো কাজটা ব্রেক দিয়ে দিই, মাঝখানে যদি কোথাও গ্যাপ হয়ে যায় তখন সেটাকে বলবো ডিসকন্টিনিউটি। যেমন তোমাদের আমি পড়াশোনা দিয়ে বুঝিয়েছিলাম যে একটা সারা বছরের পড়াশোনা কি বলেছিলাম, এরকম কার্ভ ড্র করে দেখিয়েছিলাম পড়াশোনার ক্ষেত্রে, যে জানুয়ারি মাসে পড়েছিলাম, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এইখানে সেপ্টেম্বর মাসে তোমরা পড়াশোনা করনি, তো কার্ভটা আমি এরকম ড্র করেছিলাম, এরকম করেছিলাম। তো সেপ্টেম্বর মাসের সাপেক্ষে আমাদের কি হয়েছিল, আমরা পড়াশোনা করিনি, তো আমাদের পড়াশোনাটা কি হয়েছিল, ডিসকন্টিনিউয়াস হয়ে গেছিলো। তো সেপ্টেম্বর মাসটাতে আমাদের যদি বলে সেপ্টেম্বর মাসে কন্টিনিউটি আছে না, সেপ্টেম্বর মাসটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস। আর যদি বলা হয় ফেব্রুয়ারি মাসের সাপেক্ষে আমাদের দেখো কার্ভটা হচ্ছে কোথাও ব্রেক করেনি, তো ফেব্রুয়ারি মাসের সাপেক্ষে আমাদের যে হয়েছিল, পড়াশোনাটা হয়েছিল সেটা কন্টিনিউয়াস হয়ে গিয়েছিলো। তো যদি বলা হতো যে সারা বছরের সাপেক্ষে আমরা কি কন্টিনিউয়াস ছিলাম, না, সারা বছরের মধ্যে সেপ্টেম্বর মাসটা আমরা ডিসকন্টিনিউয়াস হয়ে গেছিলাম, তো সারা বছরের সাপেক্ষে আমরা ডিসকন্টিনিউটি হয়ে গেছিলাম। তো কন্টিনিউটি চেক করার আমি অনেকগুলো নিয়ম বলছিলাম। কি নিয়ম বলছিলাম? 1 নম্বর নিয়ম বলছিলাম হচ্ছে কার্ভ ড্র করে। 2 নম্বর বলেছিলাম কি, ইউজিং লিমিট। 3 নম্বর দেখেছিলাম অ্যালজেব্রা অফ কন্টিনিউটি ইউজ করে। তো এই 3টা প্রসেস দেখেছিলাম। তো যার মধ্যে আমরা তোমাদের কার্ভ ড্র করে, যেসব ফাংশনে কার্ভ ড্র করে আমরা সহজে কন্টিনিউটি চেক করতে পারবো সেগুলো আমরা দেখিয়েছিলাম। তো কার্ভ ড্র করে কোনগুলো দেখেছিলাম, আমরা আইলেট ফাংশনের যেগুলো আছে, আইলেটের মধ্যে যেসব ফাংশন আছে সেই সব ফাংশনে আমরা কার্ভ ড্র করে দেখিয়েছিলাম। তো আইলেটের মধ্যে আগের দিন কি দেখেছিলাম, অ্যালজেব্রিক ফাংশন দেখিয়েছিলাম। তো এর মাঝে আরেকটা জিনিস ঢুকিয়ে দিয়েছিলাম, অ্যালজেব্রা অফ কন্টিনিউটিকে ইউজ করে আমরা কীভাবে কন্টিনিউটি চেক করব। এখানে এটা কি বলছিলাম, অ্যালজেব্রা অফ কন্টিনিউটি, দুটো ফাংশন এফএক্স জিএক্স যদি কন্টিনিউয়াস হয়, এখানে 3টে কেস ছিল, এফএক্সও কন্টিনিউয়াস, জিএক্সও কন্টিনিউয়াস, তো তাদের যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল, তাদের অনন্যক, তাদের মডিউলাস, তাদের কম্পোজিট ফাংশন সবগুলোই কী হবে, কন্টিনিউয়াস হবে, যদি দুটো ফাংশনই কন্টিনিউয়াস হয় কোনো একটা বিন্দুতে। কেস 2তে কী বলছিলাম, এটা কন্টিনিউয়াস, এটা ডিসকন্টিনিউয়াস, তাদের যোগফল বিয়োগফল কী হবে, ডিসকন্টিনিউয়াস হবে, গুণফল ভাগফল ক্যান নট সি, বলতে পারবো না। আর কেস 3তে কী বলছিলাম, দুজনেই যদি ডিসকন্টিনিউয়াস হয় তাদের যোগফল বিয়োগফল গুণফল ভাগফল ক্যান নট সি, যা কিছু হতে পারে। তো এটা নিয়ে আমরা অ্যালজেব্রা কন্টিনিউটি নিয়ে আলোচনা করছিলাম। আচ্ছা, লিমিটকে ইউজ করে আমরা কী করে দেখাবো, এটা আমরা পরে আলোচনা করব। যদি কোনো একটা ফাংশন লেফট হ্যান্ড লিমিট, ওই পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর ফাংশনের ভ্যালুর সঙ্গে যদি সমান হয়ে যায় তাহলে বলবো ওই পয়েন্টে x=a পয়েন্টে হচ্ছে ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস হবে। এটা হচ্ছে লিমিটকে ইউজ করে। এটা আমরা পরের ক্লাসে আলোচনা করব, যে লিমিটকে দেখে কী করে আমরা কন্টিনিউটি আলোচনা করব। তো তোমাদের বেশিরভাগ অঙ্ক এই প্রসেস দিয়ে করানো হবে, ইউজিং লিমিট দিয়ে। তো কার্ভ ড্র করে আমরা কীভাবে দেখিয়েছিলাম, কোনো একটা ফাংশন, ধরো যে কোনো একটা ফাংশন আইলেটের মধ্যে যেগুলো ছিল সেগুলোই আমরা কার্ভ ড্র করে কন্টিনিউটি চেক করেছিলাম। তো আইলেটের মধ্যে কোন কোন ফাংশন দেখিয়েছিলাম আগের দিন, আইলেটের মধ্যে শুধু অ্যালজেব্রিক ফাংশন দেখিয়েছিলাম। আজকে তোমাদের কোন কোন ফাংশন দেখাবো, আইলেটের মধ্যে বাকি যেগুলো আছে, ট্রিগোনোমেট্রিক ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন, লগারিদম ফাংশন, এই 3টে নিয়ে আমরা আলোচনা করব আজকে। এই 3টা কোথায় কোথায় কন্টিনিউয়াস, কোথায় কোথায় ডিসকন্টিনিউয়াস, সমস্ত কিছু আমরা এই কার্ভ ড্র করে দেখাবো, ঠিক আছে। আর ইনভার্স, এই যে আই আছে এটা আমরা এখানে দেখাবো না। ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন আমরা যখন ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন তোমাদের চ্যাপ্টার একটা আছে ক্লাস 12-এ, সেখানে যখন করাবো তখন সেখানে আমরা এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা দেখো, কার্ভ ড্র করে এবার এই যে 3টা দেখাবো, যখন কার্ভ ড্র করে, দেখো সমস্ত ফাংশনে কার্ভ ড্র করে আমরা কন্টিনিউটি চেক করতে পারবো না। নর্মালি আইলেটের মধ্যে যেগুলো আছে সেগুলো নর্মালি আমরা কার্ভ ড্র করতে পারি, আইলেট বাদে যেগুলো থাকবে তখন সেগুলো হচ্ছে হয়তো কার্ভ ড্র করতে পারবো না, সেগুলো আমরা লিমিটকে ইউজ করে আমরা কন্টিনিউটি চেক করব। আচ্ছা,
এবার চলে আসো, এবার এই তিনটে নিয়ে আলোচনা করব। নেক্সট যেটা আলোচনা করব সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশনের কন্টিনিউটি সম্বন্ধে এবার আলোচনা করব। এবার চলে আসো, এবার যেটা নেক্সট আলোচনা করবো, আমরা আগের দিন কি আলোচনা করেছিলাম, আইলেটের মধ্যে এলএ টি ই, এই আইলেটের মধ্যে আমরা আগের দিন অ্যালজেব্রিক ফাংশন সম্বন্ধে আলোচনা করে নিয়েছিলাম। অ্যালজেব্রিক ফাংশনটার মধ্যে যেসব ফাংশন ছিল তার আমরা কার্ভ ড্র করে কন্টিনিউটি চেক করেছিলাম। তো আজকে আমরা কোনটা সম্বন্ধে আলোচনা করব, আজকে আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশন সম্বন্ধে আলোচনা করব। এই ফাংশনটা সম্বন্ধে আলোচনা করব, ট্রিগোনোমেট্রিক ফাংশন। তো ট্রিগোনোমেট্রিক ফাংশনের আমরা কার্ভ ড্র করে এর কন্টিনিউটি চেক করব, যে এই ফাংশনটা কোথায় কন্টিনিউয়াস, কোথায় ডিসকন্টিনিউয়াস, সমস্ত কিছু এখানে, তার ডোমেন কোথায়, তার রেঞ্জ কোথায়, সমস্ত কিছু এখানে আমরা আলোচনা করব। তো ট্রিগোনোমেট্রিক ফাংশনের মধ্যে কে কে আছে, ট্রিগোনোমেট্রিক ফাংশনের মধ্যে আছে সাইন এক্স, এইগুলোর আমরা কার্ভ ড্র করব, কস এক্স, ট্যান এক্স, সেক এক্স, কট এক্স আছে, ট্যান কট, সেক, কোসেক, এইসব সম্বন্ধে ফাংশন সম্বন্ধে আমরা এখানে আলোচনা করব। তো ফার্স্ট হেডিং দিব যে সাইন এক্সটা আমরা প্রথম করব কি, এইটা করব। ফার্স্ট আমরা সাইন এক্স সম্বন্ধে আলোচনা করব, যে সাইন এক্সের কার্ভ ড্র করে কোথায় কন্টিনিউয়াস কোথায় ডিসকন্টিনিউয়াস সেটা আমরা এখানে দেখাবো। তো হেডিং দাও সাইন এক্স, এফ এক্স ইকাল টু সাইন এক্স। তো আর ছবি কেমন হবে দেখো, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে ও বিন্দু 0,0। আচ্ছা এটা হচ্ছে 1, এটা +1, আর এটা হচ্ছে -1। এবার দেখো সাইন এক্সের ছবি কেমন আসবে, দেখো সাইন এক্স কোথায় 0 হয় বলো তো, তোমাদের সাইন এক্স ইকাল টু 0 কোথায় হয় বলো তো, সাইন এক্স ইকাল টু 0, সাইন এক্স হচ্ছে 0, তখন এক্স ইকাল টু কত হবে, n পাই হবে, মানে পায়ের গুণিতকে হচ্ছে সাইন এক্স কী হয়, 0 হয়। তো এটা আমরা কোথায় পড়েছি, আমরা ত্রিকোণমিতি জেনারেল সলিউশনে ক্লাস 11-এ, সেখানে আমরা এইগুলো পড়েছি যে এক্সের মান, n এর মান যদি 0 হয় মানে এক্সে 0 হয়, সাইন এক্সের মান যদি 0 হয় সাইন 0-তে 0, n এর মান যদি 1 হয় তখন পাই, এক্সের মান যদি সাইন পায়ের মান 0, n এর মান যদি 2 হয় তখন 2 পাই, মানে সাইন 2 পায়ের মানও কত হবে, 0 হবে। তো এর কার্ভটা কেমন হবে দেখো আমি দেখাচ্ছি, এটা এরকম যাবে, এটা 1, আর এটা হচ্ছে -1। তো এর ছবিটা এরকম টাইপের আসবে দেখো। আচ্ছা আমি অন্য কালার দিয়ে দেখাচ্ছি ছবিটা, এরকম টাইপের ঢেউ খেলানো আসবে, এধারেও এরকম আসবে, এরকম টাইপের আসবে সাইন এক্সের ছবি। তো এখানে কত, এটা কিন্তু এরকম অনন্তকাল চলতে থাকবে, এখানে এর শেষ নেই, এরকম টাইপের চলতে থাকবে। এরপরে এধারেও ঢেউ খেলানো আছে, এরপরে এরকম করে করে সমস্ত জায়গায় এখানে ঢেউ খেলানো টাইপের আছে। তো এটা এখানে হলো, এটা কত, আচ্ছা দেখো এখানে পয়েন্টগুলো কী করে নাম দিব, এটা হচ্ছে n এর মান যখন 0 হবে তখন এক্সের মান 0, তাহলে এক্সের মান যখন 0 হবে তখন সাইন এক্সের ভ্যালু কোথায় হয়, 0 হয়। আর কোথায় কোথায় 0 আছে দেখো, সাইন এক্সের ভ্যালুটা এই জায়গাটা 0 আছে দেখো, তাহলে এই বিন্দুটা সাইন এক্সের ভ্যালু এখানে 0, তাহলে এখানে কত, n এর মান যদি 1 বসাই তাহলে এখানে এক্সের মান কত হবে, পাই, তাহলে সাইন পায়ের ভ্যালু কত হবে, 0, পায়েতে 0 হয়। n এর মান আর কোথায় 0 আছে, এই জায়গাটা 0 আছে, তো এই জায়গাটা দেখো, এই জায়গাটা কত হবে, n এর মান যদি 2 বসাই তাহলে এখানে কত হবে, 2 পাই, তাহলে এখানে এক্সের ভ্যালু কত, 2 পাই। আচ্ছা এধারে দেখো, এধারে কত হবে, এধারে -পাই, n এর মান যদি -1 বসাই তাহলে কত, -পাই 0 হয়, n এর মান যদি -2 বসাই তাহলে -2 পাই হবে। তো এইসব পয়েন্টে সাইনের ভ্যালু কী হয়, 0 হয়। আর সাইনের সর্বোচ্চ মান কত বলতো, সাইনের সর্বোচ্চ মান হচ্ছে 1 কোনখানে কোনখানে আছে দেখো, এই জায়গাটায় সাইন π/2-তে হয় 1, সাইন 90 ডিগ্রিতে কত হয়, 1 হয়। আর এখানে কত হবে, 3π/2, এই পয়েন্টটা কত, 3π/2, এখানে হচ্ছে -π/2, এখানে হচ্ছে -3π/2। এইসব পয়েন্টে কী হবে, সাইনের ভ্যালু 1 সর্বোচ্চ মান, আর সর্বনিম্ন মান হচ্ছে -1,
তাহলে এখানে কত হবে -5π/2। তো এটাই হচ্ছে সাইন এক্সের কার্ভ। তো দেখো এখানে সাইন এক্সের কার্ভটার ডোমেন কত বলতো, ডোমেন কাকে বলবো, সমস্ত এক্সের ভ্যালুগুলোকে বলা হয় ডোমেন। তো সমস্ত যেসব এক্সের ভ্যালুতে সাইন এক্সের কার্ভ এক্সিস্ট করছে, সাইন এক্সের মান বের করা যায়, সেই সব ভ্যালুগুলোকে বলা হয় ডোমেন। তো এখানে এক্সের ভ্যালু কত, সমস্ত রিয়েল নাম্বার। তো এক্সের জায়গায় তুমি যা কিছু বসাও সমস্ত ভ্যালুতেই সাইন এক্সের মান দিবে। 0 বসাতে পারো, পাই, 2π, 3π, 4π, 5π, 6π, 7π, সমস্ত ভ্যালুতেই হচ্ছে সাইন এক্সের কার্ভ এক্সিস্ট করবে, মানে সাইন এক্সের ভ্যালু পাওয়া যাবে। ডোমেন এটা। রেঞ্জ কত দেখো, রেঞ্জ কত বলো তো, সাইন এক্সের মান দেখো সর্বোচ্চ কতটা উঠছে 1, এটা 1, এরপর 2 আছে, সর্বোচ্চ 1 উঠছে, সর্বনিম্ন কোথায় নামছে -1-এ নামছে। তাহলে রেঞ্জ কত হবে, -1 থেকে +1। এবার আমরা কন্টিনিউটি নিয়ে আলোচনা করবো, সাইন এক্সের কন্টিনিউয়াস কোথায়। দেখো f(x) = sin x ইজ কন্টিনিউয়াস। কোথায় কন্টিনিউয়াস দেখো, দেখো সাইন এক্সের কার্ভ কোথাও কি ব্রেক করেছে, কোথাও কি গ্যাপ আছে, কার্ভটা আঁকতে কোথাও কি গ্যাপ আছে, কোথাও গ্যাপ নেই। তো সমস্ত এক্সের মান যাই ধরো না কেন, সমস্ত বিন্দুর সাপেক্ষে কার্ভটা দেখো কোথাও ব্রেক করেনি। তো কন্টিনিউয়াস কী হবে, ফর অল x বিলংস টু r, সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে সাইন এক্স কী হবে, কন্টিনিউয়াস হবে। তো সাইন এক্সের আমরা কন্টিনিউটি সম্বন্ধে গ্রাফ ড্র করে আলোচনা করলাম। এবার চলে আসো, এবার কি করাবো, এবার তোমাদের করাবো cos x। এটা সাইন এক্স হয়ে গেল, সাইন এক্সের কন্টিনিউয়াস হচ্ছে এইসব জায়গাতে হবে। এবার হেডিং দাও f(x) = cos x। আচ্ছা, একই রকম x অক্ষ y অক্ষ আঁকো। এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস। আচ্ছা, এটা +1, এটা হচ্ছে -1। +1 এতটা গেলাম, এটা হচ্ছে -1, এধারে যাচ্ছি। আচ্ছা, cos x এর ছবি কেমন হবে দেখো, cos x এর cos 0-তে কত হয় বলো তো, cos 0-তে cos-এর মান, x-এর মান যদি 0 বসাই তখন cos-এর মান কত হয়, 1 হয়। তো এখানে হচ্ছে 1 থেকে এরকম হবে, এরকম টাইপের আসবে, এরকম টাইপের আসবে cos x এর গ্রাফ। এখানে কেমন আসবে, এটা হচ্ছে cos x এর গ্রাফ। তো এধারে হচ্ছে ইনফিনিটি পর্যন্ত চলবে, এধারে হচ্ছে আপ টু এরকম ড্র হয়ে যাবে, আর এধারে হচ্ছে এরকম ড্র হয়ে যাবে, এরকম ঢেউ খেলানো টাইপের আসবে। দেখো একই রকম কার্ভ, এটা হচ্ছে 0-তে হচ্ছে 0 ভ্যালু দিয়েছিল, এখানে 0-তে হচ্ছে 1 ভ্যালু দিচ্ছে। আচ্ছা, cos x 0 কোথায় হবে বলো তো, cos x = 0, তখন x এর মান কত হয়, π/2 এর বিজোড় গুণিতক 2n + 1 × π/2। π/2 এর বিজোড় গুণিতক 2n + 1 একটা কি, এটা হচ্ছে বিজোড় সংখ্যা। তো π/2 এর বিজোড় সংখ্যাতে cos x এর ভ্যালু কী হয়, 0 হয়। যেমন x এর মান যদি 0 বসাই, সরি n এর মান যদি 0 বসাই তখন কত হবে, π/2। π/2-তে cos এর মান 0, n এর মান যদি 1 বসাই তখন কত হবে, 2 × 1 + 1 মানে 3π/2-তে cos এর মান কত হবে, 0। তাহলে n এর মান যদি 3 বসাই, 3 × 6 + 1 7π/2-তে কত হবে, 0 হবে। -1 বসালে কত হবে, এখানে -π/2, cos -π/2-তে কত হবে, 0 হবে। আচ্ছা, এখানে চলে আসো, এখানে এটা কত হবে, এটা হচ্ছে 0, 0-তে কত হয়, 1 হয়। আচ্ছা, আর এখানে কোথায় cos-এর মান যদি এখানে 0 বসে তাহলে π/2-তে 0 হয়, তাহলে এটা কত হবে, π/2। আচ্ছা, এখানে কত হবে, n এর মান যদি 3 বসাই তাহলে 0 কোথায় আসবে, 3 × 6, সরি 1 বসালে 3π/2, তাহলে এটা কত হবে, 3π/2। আচ্ছা, এটা কত, -1, তাহলে cos π-এর মান কত হয়, -1 হয়। আচ্ছা, এখানে কত, এখানে হচ্ছে -π/2, এটা হচ্ছে -π/2, এটা হচ্ছে -π। আচ্ছা, এটা কত, -3π/2।
এটা হচ্ছে cos x এর গ্রাফ। আচ্ছা, তো এবার দেখো cos x এর ডোমেন কি হবে, আর ডোমেন হবে, ডোমেন হচ্ছে সমস্ত রিয়েল নাম্বার। এখানে ডোমেন কি হবে, সমস্ত রিয়েল নাম্বার। এক্স এর মান যাই বসায় না কেন সমস্ত ভ্যালুতে দেখো আমরা cos x এর ভ্যালু পাবো। আচ্ছা, রেঞ্জ কত হবে, রেঞ্জ দেখো cos x এর সর্বোচ্চ ভ্যালু কত 1, সর্বনিম্ন ভ্যালু কত -1। তো রেঞ্জ কত হবে 1 থেকে -1 থেকে 1 এর মধ্যে থাকবে। এবার দেখো কন্টিনিউটি সম্বন্ধে আলোচনা করব cos x এর। তো cos x কোথায় কোথায় কন্টিনিউয়াস, দেখো x এর ভ্যালু যাই বসাও না কেন সমস্ত ভ্যালুতেই cos x এর কার্ভ এখানে এক্সিস্ট করছে, কোথাও cos x এর কার্ভ ব্রেক করেনি। তো সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে cos x কী হবে, কন্টিনিউয়াস হবে। তো লিখে রাখবে cos x ইজ কন্টিনিউয়াস, cos x ইজ কন্টিনিউয়াস ফর অল x বিলংস টু r। সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে cos x কী হবে, কন্টিনিউয়াস হবে। তো আমাদের sin x cos x হয়ে গেল। দেখো এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, cos x হয়ে গেছে। এরপরে আমরা আলোচনা করব tan x cot x, এগুলো নিয়ে আলোচনা করব। এবার চলে আসো, এবার কোনটা নিয়ে আলোচনা করব, এবার আমরা tan x সম্বন্ধে আলোচনা করব। দেখো তাহলে লিখো, হেডিং দাও যে f(x = tan x), f(x = tan x। তো একই রকম তোমরা এখানে x অক্ষ y অক্ষ টানবে। এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস x, এটাটা হচ্ছে y, এটা হচ্ছে x ড্যাশ y, y ড্যাশ। এবার দেখো এর ছবি কেমন আঁকবো। আচ্ছা, tan x কোথায় কন্টিনিউয়াস আগে দেখো, আগে একটু বলে দিচ্ছি tan x মানে কি বলো তো। আমরা এখানে দেখাচ্ছি tan x মানে হচ্ছে sin x বাই cos x। tan x মানে কত, sin x বাই cos x। আমি এক্ষুনি দেখালাম sin x সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কি হয়, sin x হচ্ছে কন্টিনিউয়াস হয়, sin x কি হয়, কন্টিনিউয়াস। আর cos x ও কী হয়, সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস হয়। sin x ও কন্টিনিউয়াস, cos x ও কন্টিনিউয়াস। তো তাদের ভাগফল কি হবে, তাদের ভাগফলও কন্টিনিউয়াস হবে। কেন, আমরা অ্যালজেব্রা অফ কন্টিনিউটিতে পড়ে এসেছি, দুটো ফাংশন যখন কন্টিনিউয়াস হবে তাদের ভাগফলও কী হবে, কন্টিনিউয়াস হবে। তো tan x কার কার ভাগফল, sin x আর cos x এর এখানে ভাগফলটাই হচ্ছে tan x। তো sin x ও কন্টিনিউয়াস, cos x ও কন্টিনিউয়াস, সুতরাং অ্যালজেব্রা অফ কন্টিনিউটি থেকে বলতে পারি দুজনের ভাগফলটাও কী হবে, কন্টিনিউয়াস হবে। সুতরাং tan x-টাও কী হবে, এখানে কন্টিনিউয়াস হবে। কোথায় কন্টিনিউয়াস, sin x এর সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস, cos x এর সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস। সুতরাং এদের ভাগফল সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস। শুধু কাকে বাদ দিব, আমি ভাগের ক্ষেত্রে বলছিলাম যে হরটাকে 0 করে যে এক্সের ভ্যালুগুলো আসবে সেই এক্সের ভ্যালুতে, সেই এক্সের ভ্যালুগুলোকে বাদ দিয়ে সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কী হবে, কন্টিনিউয়াস হবে। এখানে হর কী আছে, সেই সব এক্সকে বাদ দেব যেসব এক্স হচ্ছে হরটাকে 0 করে যে এক্সের ভ্যালু আসবে, cos x = 0 করে যে এক্সের ভ্যালু আসবে, মানে সমস্ত রিয়েল নাম্বার থেকে cos x = 0 কোথায় হয়, π/2 এর বিজোড় গুণিতকে, মানে 2n + 1 × π/2। এই পয়েন্টগুলো বাদ দিয়ে সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কী হবে, কন্টিনিউয়াস হবে tan x। ওকে, এবার দেখো কেন বলো তো, cos x হচ্ছে যদি 0 হয়ে যায় something/0, তখন নিচে যদি 0 হয়ে যায় তখন অসংজ্ঞাত হয়ে যায়। আর অসংজ্ঞাতের ক্ষেত্রে ফাংশনটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস হয়ে যায়। যে পয়েন্টে ফাংশনটা অসংজ্ঞাত সেই পয়েন্টে ফাংশনটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস। তো সেই জন্য যদি এখানে নিচে 0 হয়ে যায় তাহলে ওই পয়েন্টে কী হবে, অসংজ্ঞাত হয়ে যাবে। যে ভ্যালুতে cos x 0 হইবে সেই ভ্যালুতে কী হবে, tan x অসংজ্ঞাত হয়ে যাবে, আর ওই পয়েন্টে কী হবে, ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে। তো এইসব পয়েন্টে কী হবে, cos x 0, ঠিক আছে। তো এইসব পয়েন্টে হচ্ছে অসংজ্ঞাত, এই পয়েন্টগুলোতে অসংজ্ঞাত। তো যে পয়েন্টে অসংজ্ঞাত tan x কার্ভ আঁকার ক্ষেত্রে সেই পয়েন্টগুলো আমরা আগে ড্র করে নিচ্ছি। এখানে কোন কোন পয়েন্টে অসংজ্ঞাত, দেখো এখানে n এর মান যদি 0 বসাই তাহলে কত হবে, এখানে এই পয়েন্টটা হচ্ছে অসংজ্ঞাত, এই পয়েন্টগুলোতে কি হচ্ছে, tan x অসংজ্ঞাত। যদি n এর মান যদি 0 বসাই তাহলে কত হবে, π/2। তাহলে এটা হচ্ছে π/2, এটা হচ্ছে π/2, এই পয়েন্টটা হচ্ছে অসংজ্ঞাত। তাহলে এইটা আমরা আগে ড্র করে নেব, π/2তে হচ্ছে এখানে ড্র করে নেব। আবার বলছি যে পয়েন্টে অসংজ্ঞাত সেই পয়েন্টগুলো আমরা এখানে
লাইন দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই পয়েন্টে অসংজ্ঞাত, তো n এর মান 0 বসালে π/2, π/2 তে হচ্ছে tan অসংজ্ঞাত, তাহলে π/2 রেখাটা আমরা এখানে নিলাম, এটা হচ্ছে π/2, এটা কত π/2। আচ্ছা, n এর মান যদি 1 বসাই তাহলে কত হবে 2 × 1 + 1, তাহলে কত হয় 3π/2, তাহলে 3π/2 তেও কী হবে অসংজ্ঞাত, তাহলে 3π/2 আমরা এখানে এঁকে নেব, এটা হচ্ছে 3π/2। এটা হচ্ছে 3π/2। আচ্ছা, n এর মান যদি 2 বসাই, 2 × 2 = 4, 5, 5π/2, এই জায়গাটা হচ্ছে 5π/2, তাহলে 5π/2 আমরা এখানে এঁকে নিচ্ছি, এটা হচ্ছে 5π/2। আচ্ছা, n এর মান যদি -1 বসাই তাহলে কত হবে, তাহলে এখানে -1 বসালে -π/2, তাহলে -π/2 হচ্ছে অসংজ্ঞাত হবে, এটা হচ্ছে -π/2, তাহলে এটা এঁকে নিচ্ছি -π/2। এটা হচ্ছে -π/2। n এর মান যদি -2 বসাই তাহলে কত হবে -3π/2, তাহলে -3π/2 রেখাটা এঁকে নিচ্ছি, এটা হচ্ছে -3π/2। এটা হচ্ছে -3π/2। আর হতে পারে এধারে -5π/2 আসবে, ঠিক আছে। তো এই যে রেখাগুলো আঁকলাম, এই রেখাতে হচ্ছে tan x এর মান অসংজ্ঞাত হয়, মানে এই রেখাগুলোতে tan x এর কার্ভ কখনোই ড্র করা যাবে না, মানে কখনোই tan x এর কার্ভ এই রেখাগুলোতে লাগবে না, কারণ এই রেখাতে কি হচ্ছে tan x এর মান অসংজ্ঞাত। এবার চলে আসো ছবি কিভাবে আঁকবো। দেখো ছবি হচ্ছে, আচ্ছা এটা কত, এটা হচ্ছে 0 পয়েন্ট, এটা কত, এটা হচ্ছে 0 পয়েন্ট। আচ্ছা, 0তে কত হয়, tan 0 এর মান কত হয় 0 হয়, তো কার্ভটা আমরা এখান দিয়েই যাবে, কীরকম যাবে, এরকম টাইপের আসবে, এরকম টাইপের আসবে কার্ভ। একই রকম দেখো, এই যে রেখাটা যাচ্ছে, এই রেখাটা কখনোই π/2কে টাচ করবে না, π/2 সাইড দিয়ে যাবে, কারণ π/2 হচ্ছে tan π/2 এর মান হচ্ছে অসংজ্ঞাত, ইনফিনিটিভ হয়, সেই জন্য এই রেখাটা tan π/2 এর একদম সাইড দিয়ে যাবে। একই রকম -tan π/2 এর একদম সাইড দিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এখানটা কত হবে, একই রকম এইখানটা আসবে, এরকম টাইপের আসবে, আর এধারে এরকম টাইপের আসবে, এধারে কী হবে, এধারে এইখানে এরকম টাইপের আসবে, এরকম টাইপের আসবে। আচ্ছা, এগুলোতে কত, এটা হচ্ছে পাই হচ্ছে tan এর মান 0 হয়, দেখো এখানে 0ই আছে কার্ভটা। একই রকম এধারে দেখো এখানে কত হবে, এইটা এরকম টাইপের আসবে, এরকম টাইপের আসবে, এটাই হচ্ছে tan x এর গ্রাফ। এটা হচ্ছে, এটা কত দূর যাবে, একদম -ইনফিনিটিভ যাবে, একদম নিচের দিকে যাবে, এর সাইড ঘেসে ঘেসে যাবে, কখনোই এটাকে টাচ করবে না। আর এধারে কোথায় যাবে, এধারে +ইনফিনিটিভ আপ টু যাবে। আচ্ছা, তাহলে tan x এর কার্ভগুলো হচ্ছে এগুলোই। এবার চলে আসো, tan x এর ডোমেন কোথায়, রেঞ্জ কোথায়, তো লিখবে যে ডোমেন হচ্ছে কোথায়, ডোমেন হচ্ছে কোনগুলা, এক্স এর ভ্যালুগুলোকে বলা হয় ডোমেন, যে এক্স এর ভ্যালুগুলোতে tan x এর মান এক্সিস্ট করবে, tan x এর মান বের করা যাবে, তো সেই এক্স এর ভ্যালুগুলোকে বলা হয় ডোমেন। এখানে কোথায় কোথায় tan x এর মান এক্সিস্ট করবে, দেখো সমস্ত রিয়েল নাম্বার থেকে কাকে বাদ দেব, এই যে পয়েন্টগুলো আছে, কোন পয়েন্ট, -3π/2, -π/2, π/2, 3π/2, 5π/2, মানে π/2 এর বিজোড় গুণিতকগুলো বাদ দিয়ে সমস্ত নাম্বারের ক্ষেত্রেই ডোমেন এখানে হবে, কারণ ওই সব পয়েন্টে আমরা tan এর মান বের করা যাবে না, সেই জন্য ওই পয়েন্টগুলো হচ্ছে মানে অসংজ্ঞাত আর কি, ওই সব পয়েন্টে tan এর ভ্যালু অসংজ্ঞাত হয়। তো এখানে কাকে বাদ দেবো, π/2 এর বিজোড় গুণিতকগুলো বাদ দেবো, কারণ ওই সব পয়েন্টে অসংজ্ঞাত হয়। বিজোড় গুণিতক মানে কত, মানে সেই সব এক্সগুলো বাদ দেবো যেসব এক্সের ভ্যালুতে কী হয়, cos x 0 হয়। তো এখানে কত হবে, সমস্ত রিয়েল নাম্বার থেকে cos x কোথায় 0 হয়, 2n + 1 × π/2, মানে π/2 এর বিজোড় গুণিতকে cos x 0 হয়। তো এটাই হচ্ছে ডোমেন। মানে এর মধ্যে কী আছে বলো তো, এর মধ্যে -3π/2 আছে, -π/2 আছে, π/2 আছে, 3π/2, 5π/2, 7π/2, 9π/2, সমস্তই হচ্ছে এইটা,
এটা হচ্ছে পাই/2 বীজগণিত। আচ্ছা রেঞ্জ কোথায় দেখো, আচ্ছা tan x এর মান কোথা থেকে কোথায় এক্সিস্ট করছে, tan x এর মানটা হচ্ছে আপ টু কত দূর গেছে, আপ টু ইনফিনিটিভ, আর এই ধারে কোথায় গেছে মাইনাস ইনফিনিটিভ। তো রেঞ্জ হচ্ছে মাইনাস ইনফিনিটিভ থেকে প্লাস ইনফিনিটিভ হবে। আচ্ছা এখানে ক্লোজড ইন্টারভ্যাল দিবেনি, কারণ ইনফিনিটিভের শেষ নেই, যেখানে শেষ থাকবে সেখানে ক্লোজড ইন্টারভ্যাল দেবো। এটা হচ্ছে ওপেন ইন্টারভ্যাল, কারণ মাইনাস ইনফিনিটিভের কখনো শেষ নেই। তো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে কী আছে, সমস্ত রিয়েল নাম্বার আছে। তো এর মধ্যে কে পড়ে, সমস্ত রিয়েল নাম্বার। এবার চলে আসো tan x কোথায় কোথায় কন্টিনিউয়াস। একটু লক্ষ্য করো tan x কোথায় কোথায় ডিসকন্টিনিউয়াস বলো তো। এই পাই/2 এর বিজোড় গুণিতকে হচ্ছে ডিসকন্টিনিউয়াস, ওকে। আর কন্টিনিউয়াস কোথায়, তাহলে কন্টিনিউয়াস কোথায় হবে, কন্টিনিউয়াসের সমস্ত রিয়েল নাম্বার থেকে যেসব পয়েন্টগুলো হচ্ছে ডিসকন্টিনিউয়াস ওই পয়েন্টগুলো বাদ দিয়ে দেবো। ওই পয়েন্টগুলো বাদ দিয়ে সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে tan x হচ্ছে কী হবে, কন্টিনিউয়াস হবে। তাহলে কত হবে, এখান থেকে কাকে বাদ দেবো, 2n + 1 × পাই/2কে বাদ দেবো। তো এইসব পয়েন্টে কী হবে, tan x কন্টিনিউয়াস। তো আমাদের সাইন কস তো প্রথমেই করে দিয়েছি, tan xও করে দিলাম। tan x হচ্ছে কোথায় কন্টিনিউয়াস কোথায় ডিসকন্টিনিউয়াস সমস্ত কিছু এখানে আমরা আলোচনা করলাম। এবার চলে আসে, এবার করবো হচ্ছে cot x। তো হেডিং দিবে f(x = cot x)। আচ্ছা তো হেডিং দাও f(x = cot x)। আচ্ছা cot x মানে কত বলতো, cot x = cos x/sin x। তো আমরা প্রথমেই দেখিয়েছি cos x সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস, sin x সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস। তো তাদের অ্যালজেব্রা অফ কন্টিনিউটি কী বলছে, দুজনে যদি কন্টিনিউয়াস হয় তাদের ভাগফলও কী হবে, কন্টিনিউয়াস হবে। কি বললাম, cos x কি, cos x হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন, যারা আমরা কার্ভ ড্র করে দেখেছিলাম সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কী হয়, কন্টিনিউয়াস হয়। cos x কন্টিনিউয়াস, sin x কি কন্টিনিউয়াস, তাহলে তাদের ভাগফলও কী হবে, কন্টিনিউয়াস হবে। তাহলে শুধু কাকে বাদ দেবো, সেই সব এক্সের ভ্যালুগুলো বাদ দেবো যেসব এক্সের ভ্যালুতে কী হয় sin x 0 হয়, সেই সব এক্সের ভ্যালু বাদ দিয়ে সমস্ত ভ্যালুতে কী হয়, cot x কী হবে, কন্টিনিউয়াস হবে। তাহলে কোথায় হবে, কোথায় কোথায় কন্টিনিউয়াস হবে, তাহলে এখানে লিখবে সমস্ত রিয়েল নাম্বার থেকে কাকে বাদ দেবো, সেই সব এক্সগুলো বাদ দেবো যেসব এক্সগুলো হচ্ছে হরটাকে 0 করে আসে, সমান সমস্ত রিয়েল নাম্বার থেকে sin x-কে 0 করে কত হবে, n π আসবে। পায়ের গুণিতকের সমস্ত ভ্যালুতে কী হবে, cot x অসংজ্ঞাত হয়। এবার আমরা cot x এর ছবি আঁকবো। চলে আসো, এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস, x y। আচ্ছা একই রকম তোমরা আগেরটায় যে পয়েন্টে অসংজ্ঞাত হয়েছিল, যেমন tan x কোন কোন পয়েন্টে অসংজ্ঞাত হয়েছিল, পাই/2 এর বিজোড় গণিতে অসংজ্ঞাত হয়েছিল, সেই রেখাগুলো আমরা ড্র করেছিলাম। ঠিক এখানেও যেসব পয়েন্টে অসংজ্ঞাত cot x সেই সব রেখাগুলো আমরা এখানে ড্র করব। cot x কোথায় অসংজ্ঞাত, sin x-কে 0 করে যে ভ্যালুগুলো আসবে ওই সব ভ্যালুতে কী হবে, cot x অসংজ্ঞাত। ওই সব রেখাগুলো আমরা বিন্দুগুলো আমরা এখানে ড্র করব। তাহলে এখানে অসংজ্ঞাত হচ্ছে এই সব বিন্দুতে কী হয়, cot x অসংজ্ঞাত। তাহলে n এর মান যদি 0 বসাই তাহলে কত হবে, n এর মান যদি 0 বসাই তাহলে এটা 0 হবে। তাহলে 0 বিন্দুতে কী হবে, cot x অসংজ্ঞাত। তাহলে 0 বিন্দুতে আমরা রেখা টানছি, দেখো তাহলে এই বিন্দুতে হচ্ছে cot x অসংজ্ঞাত, কিন্তু এই রেড পেনের উপর দিয়েই টানছি 0 বিন্দুতে, ঠিক আছে। এই বিন্দুতে হচ্ছে cot x অসংজ্ঞাত। এবার চলে আসো, n এর মান যদি 1 বসাই তাহলে কত হবে, n এর মান 1 বসালে পাই, তাহলে পাই বিন্দুতে অসংজ্ঞাত। তাহলে পাই বিন্দুতে রেখা টাঁকবো। আচ্ছা n এর মান যদি 2 বসাই তাহলে এটা হচ্ছে কত, এটা হচ্ছে পাই। n এর মান যদি 2 বসাই তাহলে কত হবে, 2 পাই। তাহলে 2 পাই রেখা টাঁকবো। এটা হচ্ছে 2 পাই। n এর মান যদি 3 বসাই তাহলে কত হবে, 3 পাই। 3 পাই রেখা টাঁকবো। তাহলে এটা হচ্ছে 3 পাই, এটা হচ্ছে 0। তাহলে n এর মান যদি -1 বসাই তাহলে কত হবে, -পাই। তাহলে -পাই হচ্ছে এইটা,
এটা হচ্ছে মাইনাস পাই, তাহলে এটা কত মাইনাস পাই। এনের মান যদি -2 বসাই তাহলে কত হবে -2 পাই। এটা হচ্ছে -2 পাই। এনের মান যদি -3 পাই বসাই তাহলে এখানে কত হবে -3 পাই। তো এইসব রেখাতে হচ্ছে কড এক্স কী হবে, কড এক্স ডিসকন্টিনিউয়াস, কারণ এইসব ভ্যালুতে কি হয় কড এক্সের মান কী হবে অসংজ্ঞাত হয়। মানে সাইন এক্স হচ্ছে এইসব ভ্যালুতে কী হয়, সাইন এক্সের মান এইসব ভ্যালুতে 0 হয়। তো সাইন এক্সের ভ্যালু যেখানে 0 হবে সেই সব জায়গাতে হচ্ছে কড এক্স কী হবে অসংজ্ঞাত হবে। এবার চলে আসে এর কার্ভ কীভাবে ড্র করব। আচ্ছা দেখো, এর কার্ভ কখনোই এই রেখা যেগুলোতে ডিসকন্টিনিউয়াস কখনোই ওই রেখাতে কখনোই টাচ করবে না। কড এক্সের কার্ভ কখনো এই যে ব্ল্যাক পেনে যেগুলো লিখেছি এগুলোতে কখনোই কড এক্সের কার্ভ টাচ করবে না। তো দেখো কড এক্স কোথায় 0 হয়, দেখো আগে লক্ষ্য করো কড এক্সের ভ্যালু কোথায় 0 হয়। দেখো কট π/2 এর মান কত 0, তো π/2 তে কী হয় কটের মান 0 হয়। তো π/2 কোথায় আছে দেখো, এই জায়গাটা কট π/2 আছে, এই জায়গাটা কট π/2। তো এইখান দিয়ে অবশ্যই কার্ভটা যাবে, কার্ভটা যে ড্র করব এখান দিয়ে অবশ্যই যাবে, কারণ এই ভ্যালুতে কত এইখানটা π/2, 0 আর পায়ের মাঝখানে তো π/2 থাকে না, তো এইখান দিয়েই কার্ভটা যাবে। এবার দেখো ট্যান এক্স আর কড এক্সের কার্ভ একই রকম হবে, শুধু উল্টো হবে। কেন, ট্যানের উল্টা হচ্ছে কট। তো এক্ষেত্রে ট্যান এক্সের কার্ভটা দেখো এরকম গিয়েছে, ওকে। এক্ষেত্রে ট্যানের কার্ভটা হচ্ছে ইনক্রিজিং ফাংশন, তো এর ঠিক উল্টাটা হবে। এখানে যেহেতু এরকম গিয়েছে এর উল্টাটা এরকম হবে, মানে এধারটা হচ্ছে ইনক্রিজিং ফাংশন হচ্ছে ট্যান এক্সের, কট এক্স হচ্ছে ডিক্রিজিং ফাংশন হবে। মানে ছবিটা এরকম টাইপের আসবে দেখো, মানে এরকম টাইপের হবে এইটা, ঠিক এখানেও ওরকম টাইপের আসবে, এরকম টাইপের হবে। কখনোই এই রেখাকে ব্ল্যাক পেনের যে টানছি এটাতে কখনোই টাচ করবে না। দেখো এরকম একটু ঢেউ খেলানো টাইপের হবে, ঠিকঠাক হয়নি। তো এখানে দেখো ঠিক এখানেও এরকম টাইপের আসবে, এরকম টাইপের, এরকম গিয়ে এরকম আসবে। ঠিক এখানেও দেখো এরকম গিয়ে এরকম টাইপের আসবে। ঠিক এখানেও দেখো এরকম গিয়ে এরকম আসবে। তো এটা আর এটার মধ্যে কি পার্থক্য, এটা দেখো এটা হচ্ছে ইনক্রিজিং ফাংশন, যত এক্সের ভ্যালু যত এদিকে এগোচ্ছি দেখো এক্সের ভ্যালু এখানে গেলে তখন ওয়াইয়ের ভ্যালু এতটা হচ্ছে, ক্রমশ বেড়ে বেড়ে এক্সের ভ্যালু বাড়ার ফলে ওয়াইয়ের ভ্যালুটাও কী হচ্ছে এখানে বেড়ে যাচ্ছে। কিন্তু এখানে দেখো এক্সের ভ্যালু যত বাড়াচ্ছি, এক্সের ভ্যালু যত বাড়তেছে ওয়াইয়ের ভ্যালু দেখো তত কমে যাচ্ছে। এইটা হচ্ছে ওয়াইয়ের ভ্যালু, এক্সের ভ্যালু বাড়ছে ওয়াইয়ের ভ্যালু এতটা আছে, এক্সের ভ্যালু আরেকটু বাড়ালাম ওয়াইয়ের ভ্যালু দেখো কমে গেছে। তো এটা হচ্ছে ডিক্রিজিং ফাংশন, ট্যান এক্স হচ্ছে ইনক্রিজিং ফাংশন। কেন, এক্সের ভ্যালু বাড়ার ফলে ওয়াইয়ের ভ্যালুগুলো ক্রমশ বেড়ে বেড়ে যাচ্ছে, আর এটা হচ্ছে ডিক্রিজিং ফাংশন, কেন এক্সের ভ্যালু বাড়ার ফলে ওয়াইয়ের ভ্যালুগুলো কী হচ্ছে ক্রমশ কমে যাচ্ছে। তো দেখো প্রত্যেকটা ক্ষেত্রে দেখো কখনোই এই রেখাটাকে কখনোই টাচ করেনি। আচ্ছা এটা কত দূর পর্যন্ত যাচ্ছে, এটা আপ টু ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, একদম ধার ঘেঁষে ঘেঁষে যাবে, এই রেখাটার ধার ঘেঁষে ঘেঁষে যাবে, কিন্তু কখনোই টাচ করবে না, একদম নিয়ারেস্ট হয়ে যাবে, যতটা নিয়ারেস্ট হওয়ার কথা ততটা হবে, কিন্তু কখনোই ওই ব্ল্যাক পেনের যে রেখাটা আছে ওখানে টাচ করবে না। প্রত্যেকটা ক্ষেত্রে ইনফিনিটি থেকে আপ টু নিচে কত যাবে, নিচে মাইনাস ইনফিনিটি যাবে, এগুলো মাইনাস ইনফিনিটি যাবে, আর উপরে হচ্ছে প্লাস ইনফিনিটি, প্রত্যেকটা প্লাস ইনফিনিটি আর নিচে হচ্ছে মাইনাস ইনফিনিটি যাবে। তো এবার চলে আসো ডোমেন কোথায়, দেখো আর ডোমেন কোন জায়গাটা আছে দেখো, কড এক্সের ডোমেন লিখবে, ডোমেন হচ্ছে সেই সব এক্সের ভ্যালু যেসব এক্সের ভ্যালুতে হচ্ছে কড এক্সের মান বের করা যাচ্ছে। তো ডোমেন হচ্ছে সমস্ত রিয়েল নাম্বার থেকে কাকে বাদ দেবো, এইসব পয়েন্টে হচ্ছে কড এক্স এক্সিস্ট নয়, মানে -3 পাই, -2 পাই, -পাই, 0 পাই, 2 পাই, 3 পাই, এইসব পয়েন্টে কড এক্স ডাজ নট এক্সিস্ট। তো এই পয়েন্টগুলো বাদ দিয়ে সমস্ত পয়েন্টে কী হবে কড এক্সের ডোমেন হবে। তো এগুলো কি, এগুলো পায়ের হচ্ছে গুণিতক, তাহলে কাকে বাদ দেবো, আর থেকে n পাই বাদ দেবো, তার কারণ n পাইটা হচ্ছে কি পায়ের গুণিতক। এইসব পয়েন্টগুলো বাদ দিয়ে সমস্ত পয়েন্টই হচ্ছে ডোমেন। রেঞ্জ কোথায়, রেঞ্জ দেখো কড এক্সের মান কোথা থেকে কোথায় যাচ্ছে, নিচে আপ টু মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, উপরে কোথায় যাচ্ছে আপ টু
প্লাস ইনফিনিটিভ। তো রেঞ্জ কত হবে, মাইনাস ইনফিনিটিভ থেকে আপ টু প্লাস ইনফিনিটিভ হবে। তো মাইনাস ইনফিনিটিভ থেকে প্লাস ইনফিনিটিভ এটাকে কী বলা হয়, সমস্ত রিয়েল নাম্বারই হবে এখানে রেঞ্জ। আচ্ছা, কন্টিনিউয়াস কোথায়, দেখো ফাংশনটা কোথায় কোথায় ব্রেক করছে। ফাংশন দেখো -3π ব্রেক করছে, -2π, -π, 0, এইসব পয়েন্টে ফাংশনটার কার্ভ এখানে এক্সিস্ট করছে না, মানে এইসব পয়েন্টে ফাংশনটার কার্ভ ড্র করা যাচ্ছে না, মানে একে টাচ করছে না। তো এইসব পয়েন্টগুলো হচ্ছে ডিসকন্টিনিউয়াস। তো এইসব পয়েন্ট বাদ দিয়ে সমস্ত পয়েন্টই কী হবে, ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস হবে। তা লিখবে cot x ইজ কন্টিনিউয়াস, cot x ইজ কন্টিনিউয়াস, কোথায় কন্টিনিউয়াস, সমস্ত রিয়েল নাম্বার থেকে পায়ের গুণিতকগুলো বাদ দেব, যেটা আমরা এইখানে দেখিয়েছিলাম। এখানটাও আমরা দেখিয়েছিলাম, এখানে আমরা অ্যালজেব্রা অফ কন্টিনিউটি দেখিয়ে আমরা cot x কোথায় কন্টিনিউয়াস সেটা আমরা এখানে দেখিয়েছিলাম, যে এটাও কন্টিনিউয়াস এটাও কন্টিনিউয়াস, তাদের ভাগফল কী হবে, কন্টিনিউয়াস হবে। শুধু এইটাকে 0 করে যে এক্সের ভ্যালুগুলো আসবে সেই এক্সের ভ্যালুগুলোকে আমরা বাদ দিলে সমস্ত পয়েন্টে বাদ দিয়ে সমস্ত পয়েন্টে কী হবে, কন্টিনিউয়াস হবে। তো আমাদের tan x এর কার্ভ হয়ে গেল, যেটা ইনক্রিজিং ফাংশন। cot x এর কার্ভ ঠিক তার উল্টা, ডিক্রিজিং ফাংশন। দুটো ছবি প্রায় একই রকম। এটা হচ্ছে মূলবিন্দু দিয়ে গেছে, এটা হচ্ছে মূলবিন্দু দিয়ে যায়নি, মূলবিন্দুতে হচ্ছে এটা 0তে হচ্ছে অসংগত। তো আমাদের কোনটা কোনটা হলো, sin x হয়ে গেছে, cos x হয়ে গেছে, tan x হয়ে গেছে, cot x হয়ে গেছে, tan হয়ে গেছে, cot হয়ে গেছে। এবার তোমাদের শেখাবো sec x cosec x। এবার চলে আসো, এবার তোমাদের শেখাবো sec x। sec x কোথায় কন্টিনিউয়াস হয়, কোথায় ডিসকন্টিনিউয়াস হয়, সমস্ত কিছু আমরা কার্ভ ড্র করে আমরা এখানে দেখাবো। তো হেডিং দাও fx ইকাল টু sec x। আচ্ছা, sec x কার উল্টা হয়, sec x হচ্ছে cos x এর উল্টা হয়, 1/cos x হয়। আচ্ছা, এখানে দেখো 1টা কি, 1 হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন, কনস্ট্যান্ট পলিনোমিয়াল ফাংশন, তাহলে এটা কী হবে, এটা কন্টিনিউয়াস। কনস্ট্যান্ট ফাংশন কী হয়, কন্টিনিউয়াস। আচ্ছা, cos x কি, cos x সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কী হয়, কন্টিনিউয়াস হয়, তাহলে এটাও কী হবে, কন্টিনিউয়াস। তাহলে দুটো ফাংশন কন্টিনিউয়াস, 1ও কন্টিনিউয়াস, cos x কন্টিনিউয়াস, তাদের ভাগফলও কী হবে, কন্টিনিউয়াস হবে। তো sec x সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস। তো ভাগফলের ক্ষেত্রে কী বলছিলাম, সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে দুজনেই কন্টিনিউয়াস, তাহলে এদের ভাগফলও কী হবে, কন্টিনিউয়াস হবে। শুধু কাকে বাদ দেবো, নিচের হরটাকে 0 করে যে এক্সের ভ্যালুগুলো আসবে সেই এক্সের ভ্যালুগুলো বাদ দিয়ে সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কী হবে, কন্টিনিউয়াস হবে। তাহলে sec x কোথায় কন্টিনিউয়াস হবে, সমস্ত রিয়েল নাম্বার থেকে কাকে বাদ দেবো, এক্সকে বাদ দেবো। কোন এক্সকে, যে এক্সটা হচ্ছে হরটাকে 0 করে আসবে, মানে cos x = 0। তাহলে r - cos x = 0 কত হয়, 2n + 1 × π/2, মানে π/2 এর বিজোড় গুণিতকে কী হয়, cos x 0 হয়। তো এই পয়েন্টে কী হবে, sec x হচ্ছে কন্টিনিউয়াস হবে। এবার দেখো sec x এর আমরা এখানে ছবি আঁকবো। এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস, ঠিক আছে। এটা x, এটা y, সরি এটা x, এধারটা হচ্ছে y অ্যাক্সিস। এবার দেখো আমরা কার কার্ভ আঁকবো, sec x এর কার্ভ আঁকবো। আচ্ছা, sec x কার উল্টা, cos এর উল্টা হয়। তো আমরা cos এর আগে কার্ভটা এঁকে নিচ্ছি, সেই cos এর উল্টো কার্ভটা হবে এখানে sec x এর কার্ভ। তো cos এর কার্ভ কেমন হবে, দেখো এটা হচ্ছে 1, এই পয়েন্টটা হচ্ছে 1, আর এটা হচ্ছে -1, এটা হচ্ছে 1 -1। তো এর রেখাটা কেমন, এরকম টাইপের, এখানে 1, এটা হচ্ছে -1 যাচ্ছে, দেখো। আচ্ছা, এবার চলে আসো। আচ্ছা, cos x এর কার্ভ কেমন হবে, এরকম টাইপের আসবে, দেখো লক্ষ্য করো, এরকম টাইপের আসবে। এটা হচ্ছে cos x এর কার্ভ, কিন্তু এটা এরকম হয়ে এরকম টাইপের, এটা হচ্ছে cos x এর কার্ভ। আচ্ছা দেখো, cos x এর ভ্যালু যেসব জায়গায় 0, এটা আমরা কার আনলাম, এটা হচ্ছে cos x এর কার্ভ, এটা হচ্ছে cos x এর কার্ভ। আচ্ছা, sec x কোথায় ডিসকন্টিনিউয়াস বলো তো, sec x হচ্ছে যেসব ভ্যালুতে cos x 0 হইবে সেই সব ভ্যালুতে sec x হচ্ছে ডিসকন্টিনিউয়াস। এবার cos x কোথায় 0 হয়,
cos x হচ্ছে এই জায়গাটা 0 হয়, π/2 এর বিজোড় গুণিতকে কি হয়, cos x 0 হয়। তো π/2 এর যেখানে বিজোড় গুণিতক আছে সেই সব রেখাগুলো আমরা আঁকবো। তাহলে n এর মান যদি 0 বসাই তাহলে কত হবে π/2। আচ্ছা π/2 তে কত হয়, cos এর মান 0 হয়, তাহলে এই জায়গাটা হচ্ছে π/2। তাহলে এই রেখাটা আমরা আঁকবো, এখানে π/2 আমরা এখানে এঁকে দিচ্ছি, এটা হচ্ছে π/2, π/2 রেখাটা আমরা আঁকছি, দেখো এটা হচ্ছে π/2। তো এই সব জায়গায় কি হয়, cos এর মান 0 হয়, এবং এই সব জায়গায় যেসব জায়গায় cos এর মান 0 হয়, তো cos এর মান 0 হলে সেই জায়গায় কী হবে, সামথিং বাই 0, সেই সব জায়গায় sec এর মান কী হবে, অসংজ্ঞাত হবে। আচ্ছা আর কোথায় cos এর মান 0 হয়, n এর মান যদি 1 বসাই তাহলে কত হবে, 3π/2। আচ্ছা এটা কত, এটা হচ্ছে π/2, এটা π/2, এটা হচ্ছে 3π/2, দেখো এটা হচ্ছে 3π/2। আচ্ছা এই জায়গাটায় 0, তাহলে -π/2, এই জায়গাটায় cos এর মান কী হবে, 0 হবে, এই জায়গাটায় cos এর মান 0 হবে। আর কোথায় 0, আচ্ছা এটা কত, এটা -π/2, এটা হচ্ছে -π/2। আচ্ছা এই জায়গাটা 0, এটা কত, -3π/2। আচ্ছা এটা কত, এটা হচ্ছে এখানে +3π/2, এটা কত, 3π/2, এটা হচ্ছে -3π/2, এই জায়গাটা কত, -3π/2, এটা হচ্ছে -3π/2। আচ্ছা এবার চলে আসো, এই সব জায়গায় সমস্ত জায়গায় হচ্ছে cos এর মান কী হবে, 0 হবে। যেসব জায়গায় cos এর মান 0, মানে এইটা হচ্ছে 0, তাহলে নিচেরটা 0, cos এর মান ওই সব জায়গায় 0 মানে কি, সেই সব জায়গায় sec হচ্ছে অসংজ্ঞাত, মানে সেই সব জায়গায়, মানে এই যে রেখাগুলো আঁকছি এই সব জায়গায় কোনো কার্ভ টাচ করবে না। তাহলে এবার দেখো আমরা কার আঁকবো, সেকের আমরা কার্ভ আঁকবো, দেখো। আচ্ছা সেকের কার্ভ কেমন হবে, আমি কি বললাম যে সেকটা কি হচ্ছে, কসের উল্টা। তাহলে কসের কার্ভ যদি এইভাবে হয়, এটা হচ্ছে কসের কার্ভ, তাহলে এর উল্টাটা হবে সেকের কার্ভ। দেখো সেকের কার্ভ এরকম টাইপের আসবে, আমি যেটা আঁকছি দেখো, এইটা হচ্ছে সেকের কার্ভ আসবে, এইটা হচ্ছে সেকের কার্ভ। সবসময় মনে রাখবে সেকটা হচ্ছে এই -π/2কেও টাচ করবে নি, আর +π/2কেও টাচ করেনি, কারণ এই সব জায়গায় হচ্ছে সেকের মান কী হয়, অসংজ্ঞাত হয়। আচ্ছা একই রকম দেখো এধারটা, দেখো এটা হচ্ছে কসের কার্ভ, কসের উল্টা কি হয়, সেক হয়, তাহলে সেকের কার্ভ কেমন হবে, এরকম টাইপের আসবে, দেখো এইটা আসবে, এটা হচ্ছে আপ টু ইনফিনিটি পর্যন্ত যাবে, কখনোই এই দুটো রেখাকে টাচ করবে নি, এটা হচ্ছে সেকের কার্ভ হলো। আচ্ছা আর কোথায় হবে, দেখো এই জায়গাটা, দেখো এই জায়গাটা কী হবে, এটা হচ্ছে কসের কার্ভ, এর উল্টা হবে সেকের কার্ভ, দেখো সেকের কার্ভ কেমন আসবে, এইটা হচ্ছে সেকের কার্ভ। আর কোথায়, আর এই জায়গাটা দেখো, এই জায়গাটা কী হবে, তাহলে এখানে যদি আমরা ড্র করি লাইন, এটা হচ্ছে অসংজ্ঞাত, এই সব জায়গায় কী হয়, কসের মান 0 এবং এগুলোতে কত হবে, সেক অসংজ্ঞাত, তাহলে এরকম আসবে, এরকম আসবে। আচ্ছা এধারে কেমন আসবে, এধারে ঠিক এরকম স্টাইলের আসবে। দেখো সব যা কসের কার্ভ আঁকছি তার উল্টাটা হচ্ছে সেকের কার্ভ। এই যে সবুজ পেনে যতগুলো আঁকছি এগুলো হচ্ছে সব সেকের কার্ভ এগুলো। তাহলে এবার দেখো এটা হচ্ছে কার কার্ভ, এটা হচ্ছে সেক এক্সের কার্ভ, যেটা হচ্ছে কসের উল্টা। আচ্ছা এটা কত, এটা হচ্ছে 1, এই বিন্দুটা কত, এটা হচ্ছে 1, আপ টু 1 পর্যন্ত গেছে, এখানে এটা হচ্ছে 1, এটা হচ্ছে -1। এবার দেখো সেক এক্সের ডোমেন কোথায়, দেখো ডোমেন কোথায় হবে, ডোমেন মানে সমস্ত এক্সের ভ্যালু যে এক্সের ভ্যালুতে হচ্ছে সেক এক্সের ভ্যালু এক্সিস্ট করছে, সেই সব এক্সের ভ্যালুগুলোকে বলা হয় ডোমেন। তো সমস্ত রিয়েল নাম্বার হবে শুধু কাকে বাদ দিয়ে, কোন কোন পয়েন্ট বাদ দিয়ে, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, কারণ এইসব পয়েন্টে কস এক্সের ভ্যালু ডাজ নট, সেক এক্সের ভ্যালু ডাজ নট এক্সিস্ট, মানে π/2 এর বিজোড় গুণিতক, মানে এইটা π/2 এর বিজোড় গুণিতক মানে 2n + 1 × π/2, এই পয়েন্টগুলো বাদ দিয়ে সমস্ত পয়েন্টই হচ্ছে ডোমেন। আচ্ছা রেঞ্জ কত দেখো তো, রেঞ্জ সেক এক্সের ভ্যালু কোথা থেকে কোথার মধ্যে আছে, দেখো এখানে -1 থেকে আপ টু −∞, এটা কত, এটা হচ্ছে কোথায় যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে মানে কি −∞, এটা কোথায় যাচ্ছে -∞, এটা হচ্ছে -∞, আর উপরের দিকে যাচ্ছে মানে কি এটা +∞। তাহলে কোথায় যাচ্ছে,
-1 থেকে আপ টু -ইনফিনিটি, মানে -ইনফিনিটি থেকে -1 ইউনিয়ন। আর এখানে কোথায় যাচ্ছে? 1 থেকে আপ টু ইনফিনিটি, 1 থেকে আপ টু ইনফিনিটিভ হবে। তো এটাই হচ্ছে রেঞ্জ, মানে sec x এর ভ্যালু এইখান থেকে একদম নিচু পর্যন্ত থাকবে আর এখান থেকে এর মধ্যে থাকবে। একটু লক্ষ্য করে, sec x এর মান আমরা কি জানি, আমরা ক্লাস 10-এ পড়ে এসেছি, sec x এর মান হচ্ছে -1 থেকে 1-এর মধ্যে থাকে না। তোমরা ছবি দেখে দেখো, ছবির দিকে তাকাও, sec x এর ভ্যালু -1 থেকে 1-এ কোথাও কার্ভ এক্সিস্ট করছে না। ছবি দেখেই তোমরা বুঝতে পেরেছো। তো এখানে কত হবে, রেঞ্জ কত হবে? সমস্ত রিয়েল নাম্বার থেকে -1 থেকে 1 বাদ দিয়ে দেবো। কাকে বাদ দেবো? -1 থেকে 1-এর মধ্যে থাকবে না, -1 থেকে 1-এর ভ্যালুগুলোকে বাদ দিয়ে দেবো। আচ্ছা, এটা ওপেন ইন্টারভেল হবে, এই ভ্যালুগুলোকে বাদ দিয়ে দেবো। এই ভ্যালু বাদ দিয়ে সমস্ত ভ্যালুগুলোই কী হবে? sec x এর রেঞ্জ হবে। আচ্ছা, কন্টিনিউয়াস কোথায়? দেখো কন্টিনিউয়াস কোথায়? সমস্ত রিয়েল নাম্বারে কন্টিনিউয়াস, শুধু এই পয়েন্টগুলো বাদ দিয়ে, কারণ এইসব পয়েন্টে ফাংশনটার কার্ভ এক্সিস্ট করছে না। কন্টিনিউয়াস কোথায়? সমস্ত রিয়েল নাম্বার থেকে কাকে বাদ দেবো? π/2 এর বিজোড় গুণিতকগুলো বাদ দেবো। এইসব পয়েন্টে π/2 এর বিজোড় গুণিতক কী হয়? sec x ডিসকন্টিনিউয়াস হয়। তো ওই পয়েন্টগুলো বাদ দিয়ে সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কী হবে? sec x কন্টিনিউয়াস হয়। এটাই হচ্ছে sec x এর কন্টিনিউয়াসের কার্ভ সম্বন্ধে আমরা এখানে আলোচনা করলাম। আচ্ছা, তোমাদের cot x sec x হয়ে গেল, আর কি বাকি আছে? sec x হয়ে গেল, sec x হয়ে গেছে, এবার শুধু তোমাদের cosec x বাকি আছে। ঠিক একই রকম cosec x এভাবেই হবে। তো আমরা এবার দেখো cosec x নিয়ে আলোচনা করবো এরপরেই। এবার তোমরা হচ্ছে cosec x সম্বন্ধে আলোচনা করবো। তো হেডিং দাও f(x = cosec x)। তো f(x = cosec x। দেখো cosec x কার উল্টা? sin x এর উল্টা হচ্ছে cosec x। দেখো 1টা কি? 1টা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন, কনস্ট্যান্ট পলিনোমিয়াল ফাংশন মানে কন্টিনিউয়াস। sin x ও কি? sin x ও কন্টিনিউয়াস। তো তাদের ভাগফলও কী হবে? কন্টিনিউয়াস হবে, কারণ দুটো ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তাদের ভাগফলও কী হয়? কন্টিনিউয়াস হয়। কোথা থেকে বললাম? অ্যালজেব্রা অফ কন্টিনিউটি থেকে বললাম। এবার চলে আসো, এরা কোথায় কন্টিনিউয়াস? এটাও কন্টিনিউয়াস সমস্ত রিয়েল নাম্বার, এটাও সমস্ত রিয়েল নাম্বার কন্টিনিউয়াস, তাদের ভাগফলও কী হবে? সমস্ত রিয়েল নাম্বারে কন্টিনিউয়াস হবে। শুধু কাকে বাদ দেবো? যেসব ভ্যালুগুলোতে sin x 0 হয় ওইসব x এর ভ্যালুতে কী হবে? ডিসকন্টিনিউয়াস হবে। সেই সব x বাদ দেবো যেসব x এর ভ্যালুগুলো কী হয়? হরটাকে 0 করে যেসব x এর ভ্যালু আসবে। তাহলে r মাইনাস কোথায় 0 হয়? n পায়ে হচ্ছে 0 হয়। এবার চলে আসো, তাহলে এটা কি হয়? এইসব পয়েন্টগুলোতে কি হবে? r মাইনাস n পায়ে কী হবে? cosec x কন্টিনিউয়াস, cosec x কন্টিনিউয়াস। এইসব পয়েন্টে কী হবে? cosec x কন্টিনিউয়াস। এবার চলে আসে, আর ছবি আমরা আঁকবো। আর ছবি কীভাবে আঁকবো? দেখো একই রকম এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আঁকবো। এবার চলে আসো, এটা হচ্ছে 1, এটা 1, এটা -1। দেখো 1 রেখাটা আমরা আঁকছি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে -1। এবার চলে আসো, sec x cosec x কার উল্টা হয়? সাইনের উল্টা হয়। তো সাইনের আমরা আগে কার্ভ আঁকবো। দেখো সাইনের কার্ভটা কেমন হবে? দেখো দেখো সাইনের কার্ভ কীভাবে হয়? এইভাবে যাবে সাইনের কার্ভ, এইভাবে যাবে sin x এর কার্ভ। দেখো এটা হচ্ছে sin x এর কার্ভ। আমি লেখাটা বোঝা যাচ্ছে নি? এইটা sin x এর কার্ভ। দেখো এধারে কেমন যাবে? এধারে গিয়ে এইটা হচ্ছে sin x এর কার্ভ। এবার দেখো sin x এর যেসব ভ্যালুতে 0 হয় মানে কি? sin x টা হরে আছে, হরে 0 হওয়া মানে কি? sin x 0। sin x এর ভ্যালু যেসব ভ্যালুতে 0 হয় ওই সব ভ্যালুতে cosec x ডিসকন্টিনিউয়াস, অসংজ্ঞাত হয়। তো যেসব ভ্যালুতে sin x 0 হয় ওই বিন্দুগুলো আমরা এখানে আঁকতেছি। sin x কোথায় 0 হয়? দেখো তাহলে sin x 0 হচ্ছে এই জায়গাটায় হয়, এই জায়গাটা sin x এর ভ্যালু 0 হয়। তো এই জায়গাটা আমরা রেখা আঁকতেছি। দেখো যেসব ভ্যালুতে 0 হয় ওই সব বিন্দুতে আমরা রেখাটা আঁকতেছি। দেখো কারণ এইসব পয়েন্টে কোসেকের ভ্যালু কী হবে? ডিসকন্টিনিউয়াস হবে। এক্স অ্যাক্সিস বরাবর আঁকলাম। আর কোথায় 0? এই জায়গাটা 0। তো এই বরাবর রেখা আঁকবো,
আর এধারে এইসব জায়গায় রেখা আঁকবো। আর কোথায় জিরো হয়? এই জায়গাটা জিরো হয়, তো এই সব জায়গায় রেখা আঁকবো। আর এইসব জায়গায় কি হয়? ডিসকন্টিনিউয়াস হয়। আচ্ছা, আর কোথায় জিরো হয়? এই জায়গাটা জিরো হয়, তো এই সব জায়গায় রেখা আঁকবো। আর কোথায় ডিসকন্টিনিউয়াস হয়? এই জায়গাটায় জিরো, সাইন এক্সের ভ্যালু জিরো, তো এই জায়গাটায় কী হয়? কোসেক এক্স ডিসকন্টিনিউয়াস হয়। তো দেখো এটা কত? এটা হচ্ছে 0 পয়েন্ট। এনের মান যদি 1 বসাই পাই, তাহলে এটা হবে পাই পয়েন্টে 0। আচ্ছা, এনের মান যদি 2 বসাই কত হবে? 2 পাই। আচ্ছা, এধারে কত হবে? এটা হচ্ছে মাইনাস পাই, আর এটা হচ্ছে -2 পাই। এবার চলে আসো, এবার কাজ ছবি আঁকবো আমরা। আচ্ছা, এটা হচ্ছে 1, এটা কত? এটা হচ্ছে 1, এটা ম্যাক্সিমাম ভ্যালু 1, সাইন এক্সের ম্যাক্সিমাম ভ্যালু 1, এটা হচ্ছে 1 পয়েন্ট, এটা হচ্ছে -1। আচ্ছা, আমি কি বলেছি যে কোসেক এক্সটা কার উল্টা হয়? সাইনের উল্টা হয়। তো সাইনের কার্ভ যদি এইভাবে হয়, কোসেকের কার্ভ তার উল্টা হবে। এটা এইভাবে আছে, এর উল্টাটা হচ্ছে কোসেক এক্স হবে, মানে এইভাবে আসবে। দেখো, যেটা আমরা সবুজ পেনে দেখাচ্ছি, এটা হচ্ছে কোসেক এক্সের কার্ভ। ভালো করে লক্ষ্য করো, এইটা হচ্ছে কোসেক এক্সের কার্ভ। ঠিক এধারে দেখো, এইটা হচ্ছে সাইনের কার্ভ, সাইনের উল্টা কী হয়? কোসেক হয়, তাহলে কোসেকের কার্ভ হবে এইটা। এইটা হচ্ছে কোসেকের কার্ভ, কখনো এই রেখাকে টাচ করবে নি। আচ্ছা, এইটা হচ্ছে সাইনের কার্ভ, আর উল্টা হচ্ছে কোসেক হবে, এইটা হচ্ছে কোসেকের কার্ভ। দেখো, এটা হচ্ছে কোসেকের কার্ভ, এটা হচ্ছে সাইনের কার্ভ, আর উল্টা হবে কোসেক। এইটা হচ্ছে কোসেকের কার্ভ, এটা হচ্ছে সাইন, আর উল্টা হবে কোসেক। দেখো, এইটা হচ্ছে কোসেকের কার্ভ। তাহলে এই যে সবুজ রঙের যেটা দেখালাম, তাহলে এধারে এটাও হচ্ছে, এই সবুজ রঙেরটা হচ্ছে কিসের কার্ভ হবে? কোসেক কার্ভ। তাহলে এটা কার কার্ভ? কোসেক এক্সের কার্ভ। আচ্ছা, এইটা কার কার্ভ? নীল রঙেরটা হচ্ছে সাইন এক্সের কার্ভ, কারণ সাইনের উল্টাটা হচ্ছে কোসেক। দেখো, এবার চলে আসো, সাইন এক্সের ডোমেন কোথায় বলো? ডোমেন হচ্ছে এক্সের ভ্যালুগুলোকে বলা হয় ডোমেন। যেসব এক্সের ভ্যালুগুলো হচ্ছে কোথা থেকে? যেসব এক্সের ভ্যালুতে ওয়াইয়ের ভ্যালু এক্সিস্ট করবে, মানে ওয়াইয়ের মান বের করা যাবে যেসব এক্সের ভ্যালুতে, সেই সব এক্সের ভ্যালু হচ্ছে ডোমেন। তাহলে ডোমেন হচ্ছে সমস্ত রিয়েল নাম্বার, শুধু কাকে বাদ দিয়ে? এই ব্ল্যাক যে ডট ডট দেওয়া আছে, ব্ল্যাক বিন্দুগুলো বাদ দিয়ে। তাহলে এগুলো কী হচ্ছে? পায়ের গুণিতক, মানে n পাই বাদ দিয়ে, আর মাইনাস n পাই। আচ্ছা, রেঞ্জ কত? দেখো, কোসেক এক্সের মানটা কোথা থেকে কোথায় এক্সিস্ট করছে? 1 থেকে বড়ো, আর হচ্ছে -1 থেকে ছোটো। এর মধ্যে কোসেক এক্সের মানটা কোথাও এক্সিস্ট করছে না। দেখো, গ্রাফ দেখেই দেখো, সবুজ রঙের গ্রাফটা কি 1 থেকে -1-এর মধ্যে আছে? কোথাও নেই। যা আছে একের থেকে বড়ো অবধি আছে, আপ টু ইনফিনিটিভ পর্যন্ত আছে। এটা হচ্ছে ইনফিনিটিভ, এটা কতটা? আপ টু ইনফিনিটিভ। এধারে হচ্ছে -ইনফিনিটিভ। তাহলে কোথায় হবে? আপ টু -ইনফিনিটিভ থেকে আপ টু 1 পর্যন্ত, ইউনিয়ন 1 থেকে আপ টু ইনফিনিটিভ। অর্থাৎ এটা কত হবে? সমস্ত রিয়েল নাম্বার থেকে কাকে বাদ দেবো? 1 আর -1 বাদ দেবো। এই পয়েন্টগুলো বাদ দিয়ে সমস্ত ক্ষেত্রে কী হবে? এর রেঞ্জ হবে। আচ্ছা, কন্টিনিউয়াস কোথায় হবে? দেখো, সমস্ত বিন্দুতেই ফাংশনটা এক্সিস্ট করছে, শুধু এই বিন্দুগুলো বাদ দিয়ে। তাহলে এই বিন্দুগুলোতে কী হবে? ডিসকন্টিনিউয়াস হবে। তাহলে কন্টিনিউয়াস কোথায় হবে? কন্টিনিউয়াস সমান সমস্ত রিয়েল নাম্বার থেকে কাকে বাদ দেবো? এই বিন্দুগুলো বাদ দেবো। মানে যে বিন্দুতে হচ্ছে সাইন এক্স 0 হয়, মানে কাকে বাদ দেবো? সেই সব এক্সের ভ্যালুগুলো বাদ দেবো যে এক্সের ভ্যালুগুলো কী হয়? হরটাকে 0 করে আসে সমস্ত রিয়েল নাম্বার থেকে। আজ সাইন এক্স 0 কোথায় হয়? সাইন এক্স 0 হচ্ছে পায়ের গুণিতক, মানে n পাই, আর মাইনাস n পাই। তো এইসব পয়েন্টে কী হবে? ফাংশনটা কন্টিনিউয়াস হবে। এই পয়েন্টে কিন্তু ফাংশনটা n পাই, কিন্তু ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। ওকে, তো তোমাদের কোসেক এক্সও আমি দেখিয়ে দিলাম। তো এবার দেখো, আমরা আইলেটের মধ্যে অ্যালজেব্রিক ফাংশন করে দিলাম, ট্রিগোনোমেট্রিক ফাংশন করে দিলাম। তো ট্রিগোনোমেট্রিক ফাংশনটা কোথায় কন্টিনিউয়াস, কোথায় ডিসকন্টিনিউয়াস একটু আমি হালকা করে বলে দিচ্ছি, যে কোনখানে ডোমেন, কোনখানে রেঞ্জ। দেখো, তো ট্রিগোনোমেট্রিক ফাংশনের মধ্যে কি আছে?
সাইন এক্স আছে, কস এক্স আছে, ট্যান এক্স আছে, সেক এক্স আছে, ট্যান কট আছে, ট্যান এক্স, কট এক্স, সেক এক্স, কোসেক এক্স। আচ্ছা, ট্যান এক্সের ডোমেন কী হবে, আর ডোমেনটা কত হবে? দেখো সাইন এক্সের ডোমেন কত হবে? দেখো সাইন এক্সের ডোমেন হবে সমস্ত রিয়েল নাম্বার। আচ্ছা, কস এক্সের ডোমেন কী হবে? সমস্ত রিয়েল নাম্বার। ঠিক আছে, সমস্ত রিয়েল নাম্বার ক্ষেত্রে সাইন এক্স কী হবে? এক্সিস্ট করবে, সাইন এক্সের ভ্যালু আসবে, একই রকম কস এক্সেরও ভ্যালু আসবে। আচ্ছা, ট্যান এক্স কী হয়? ট্যান এক্স হচ্ছে সাইন এক্স বাই কস এক্স, সাইন এক্স বাই কস এক্স। এর ডোমেন কত হবে? এর ডোমেন হবে সমস্ত রিয়েল নাম্বার থেকে কাকে বাদ দেবো? সেই সব এক্সের ভ্যালু বাদ দেবো যেগুলো হচ্ছে কস এক্স ইকাল টু 0 হয়ে আসবে। কস এক্সকে 0 করে যেসব এক্সের ভ্যালুগুলো আসবে সেই সব এক্সের ভ্যালুগুলোকে বাদ দেবো, সমান সমস্ত রিয়েল নাম্বার থেকে কস এক্স ইকাল টু 0 কোথায় হয়? π/2 এর বিজোড় গুণিতক। তো এইসব পয়েন্টগুলো কী হবে? ডোমেন। তো এটাই হচ্ছে ডোমেন ট্যান এক্সের। আচ্ছা, কট এক্স কী হবে? কট এক্স মানে কত হয়? কস এক্স বাই সাইন এক্স। আচ্ছা, এর ডোমেন কত হবে? এর ডোমেন হচ্ছে সমস্ত রিয়েল নাম্বার থেকে কাকে বাদ দেবো? সেই সব এক্সের ভ্যালুগুলো বাদ দেবো যেটা হচ্ছে হরটাকে 0 করে আসবে। তাহলে কাকে বাদ দেবো? এক্সের ভ্যালুগুলো বাদ দেবো। কোন এক্সের ভ্যালু? যেটা হচ্ছে সাইন এক্সকে 0 করে, হরটাকে 0 করে আসবে, সমান সমস্ত রিয়েল নাম্বার থেকে সাইন এক্স 0 কোথায় হয়? n π হয়। তাহলে n πটাকে বাদ দেবো। তো এই জায়গাটায় কী হয়? কট এক্সের ডোমেন হয়। আচ্ছা, সেক এক্সের ডোমেন কত হবে? সেক এক্স মানে কত? 1/cos x। তাহলে এর ডোমেন কত হবে? সমস্ত রিয়েল নাম্বার থেকে সেই সব এক্সের ভ্যালু বাদ দেবো যেগুলো হচ্ছে cos x ইকাল টু 0 হয়ে আসে। cos x কে 0 করে যে এক্সের ভ্যালুগুলো আসবে ওই এক্সের ভ্যালু বাদ দিয়ে সমস্ত জায়গায় cos x সেক এক্সের কী হবে? ডোমেন হবে। তাহলে কত হবে? সমান সমস্ত রিয়েল নাম্বার থেকে cos x 0 কোথায় হয়? π/2 এর বিজোড় গুণিতক, মানে 2n + 1 × π/2। তো এইসব জায়গায় কী হবে? সেক এক্স হচ্ছে সেক এক্সের ডোমেন হবে। আচ্ছা, কোসেক এক্স কী হবে? কোসেক এক্স মানে কত? 1/sin x। সাইনের উল্টাটা হয় কোসেক। কোসেক কোথায় হবে? তাহলে সমস্ত রিয়েল নাম্বার থেকে হরে যেটা থাকবে সেটাকে 0 করে যে এক্সের ভ্যালুগুলো আসবে ওই এক্সের ভ্যালুগুলো বাদ দিতে হবে। তাহলে কাকে বাদ দেবো? সেই সব এক্সের ভ্যালু বাদ দেবো যেসব এক্সের ভ্যালু হরটাকে 0 করে আসবে, সাইন এক্স ইকাল টু 0, সমান সমস্ত রিয়েল নাম্বার থেকে সাইন এক্স 0 কোথায় হয়? n/sin x 0 হয়। তো এগুলোই হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশনের সমস্ত ফাংশনের হচ্ছে ডোমেন। আচ্ছা, ট্রিগোনোমেট্রিক ফাংশন কোথায় কন্টিনিউয়াস হয়? এই যে ডোমেন যেগুলো লিখলাম এই সব ডোমেনেই কী হয়? ট্রিগোনোমেট্রিক ফাংশন কন্টিনিউয়াস হয়। তো লিখে দিবে এগুলো, এখানেই লিখে দিবে ট্রিগোনোমেট্রিক ফাংশন ইজ কন্টিনিউয়াস, ট্রিগোনোমেট্রিক ফাংশন ইজ কন্টিনিউয়াস ইন দেয়ার ডোমেন। ঠিক আছে? তো যদি বলা হয় ট্যান এক্স কোথায় কন্টিনিউয়াস? ট্যান এক্স হচ্ছে এই জায়গাটায় কন্টিনিউয়াস, মানে যে ডোমেনের ভ্যালুগুলো আছে ওই ডোমেনের ভ্যালুতেই কী হবে? ট্রিগোনোমেট্রিক ফাংশন কন্টিনিউয়াস হবে। এমনকি ইনভার্স ট্রিগোনোমেট্রিক যে ফাংশন আছে সেটা হচ্ছে তার ডোমেনেই কী হবে? কন্টিনিউয়াস হবে। ওকে, এবার চলে আসো, আমরা আইলেটের মধ্যে অ্যালজেব্রিক ফাংশন আগে পড়ে নিয়েছিলাম, ট্রিগোনোমেট্রিক ফাংশন এখনই কমপ্লিট করলাম। এবার পড়বো আমরা এক্সপোনেনশিয়াল ফাংশন। তো হেডিং দাও এক্সপোনেনশিয়াল ফাংশন বলে। এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন। আচ্ছা, এক্সপোনেনশিয়াল ফাংশনের বাংলা মানে কি? সূচকীয় অপেক্ষক, বাংলাতে বলা হয় সূচকীয় অপেক্ষক। আচ্ছা, এটা কেমন? এক্সপোনেনশিয়াল ফাংশনটা কেমন? f(x) = a⁴x টাইপের, মানে কোনো একটা সংখ্যা তার মাথায় x থাকবে। এখানে a বলতে একটা সংখ্যা, 5 হতে পারে, 6 হতে পারে, 6-এর মাথায় x, 7-এর মাথায় x। তো একটা কথা মনে রাখবে, এই যে এটা, এখানে এটা হচ্ছে > 0 হবে, কারণ এখানে এর মানটা নেগেটিভ হবে না, যা -5 এরকম টাইপের হবে নি, মানে নেগেটিভ হবে নি। আর এটা কি? এ সবসময় > 0 হবে, আর a ≠ 1 এর মানটা 1 হবে নি, মানে 1^x, 1^x মানে কত? 1 হয়ে যায়, তখন সেটা কনস্ট্যান্ট ফাংশন চলে আসবে, এক্সপোনেনশিয়াল ফাংশন থাকবে না। সেই জন্য a > 0 হবে, আর এটা আছে a ≠ 1 হবে। তো এর আমরা ছবি আঁকবো, দেখো। তো এখানে দেখো, এখানে দুটো কন্ডিশন আসবে, a ≠ 1, এই যে একটা আসছে এর মানটা > 0 এবং ≠ 1, এই জন্য এখানে দুটো ইন্টারভ্যালে ভাগ হবে। একটু দেখো, আমি সংখ্যা রেখার দ্বারা বুঝাচ্ছি। এটা যদি a হয়, এটা হচ্ছে ধরো 0, এটা হচ্ছে 1,
এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1 2, এটা হচ্ছে 3। দেখো এর মানটা কি বলছে, গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0 মানে কি, এর মানটা হচ্ছে এর থেকে বড়, এধারে হবে, এবং নট ইকাল টু 1। নট ইকাল টু 1 মানে কি, এই জায়গাটা হবে না, এর মানটা এইখানটা হবে না, এই জায়গাটায় এর মানটা হবে না, মানে এই যে আছে এই 1 হবে না, এর মানটা গ্রেটার দেন 0 এবং 1 হবে না। তাহলে এর মানটা কোথায় কোথায় থাকবে, গ্রেটার দেন 0 মানে কি 0 থেকে 1-এর আগে পর্যন্ত একটা এর মান থাকবে, আর 1-এর থেকে বড় একটা এ থাকবে। এখানে কি বলছে, এ গ্রেটার দেন 0 মানে কি এর মানটা 0-এর বড়, মানে ওধারে হবে, এবং কি বলছে এ নট ইকাল টু 1 মানে 1 নয়। তাহলে এর মানটা কি কি হবে, হয় 0 থেকে 1-এর মধ্যে থাকবে, এর মানটা 0 থেকে 1-এর মধ্যে একটা থাকবে, এইখানে থাকবে, অথবা 1-এর থেকে বড় হবে, অথবা এর মানটা 1-এর থেকে বড় হবে। এই দুটো কন্ডিশন আসবে। ওকে, যেহেতু এ নট ইকাল টু 1, তাহলে 0 থেকে 1-এর আগে পর্যন্ত একটা এর ভ্যালু থাকবে, আর একটা 1-এর থেকে বড় আর একটা ভ্যালু থাকবে। তাহলে এরকম দুটো কন্ডিশন আসবে এর, তো দুটোর জন্য দুটো ছবি আসবে। তো এখান থেকে কি আসবে, এই গ্রেটার দেন 0 এবং নট ইকাল টু 1 মানে এখান থেকে আমাদের দুটো ছবি আসবে। একটা আসবে এর মানটা হচ্ছে 0-এর থেকে বড়, 1-এর থেকে ছোট, মানে 1 হবে না, 1-এর আগে পর্যন্ত একটা হবে। আরটা কি আসবে, আরটা আসবে এ গ্রেটার দেন 1, এর মানটা 1-এর থেকে বড় আরেকটা আসবে। ওকে, এবার দুটোর জন্য দুটো ছবি আঁকবো। দেখো, আচ্ছা, যখন এর মানটা 0 থেকে 1-এর মধ্যে থাকবে তখন এফএক্সের মানটা কেমন হবে। দেখো এফএক্স ফাংশনটা ছবি কেমন আসবে, দেখো এর জন্য আমরা আঁকছি। দেখো এটা এক্স অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই। আচ্ছা, আর ছবি দেখো কেমন হবে। এর মানটা যখন 0 থেকে 1-এর মধ্যে থাকবে, দেখো এখানে সবসময় মনে রাখবে এ টু দি পাওয়ার এক্সের যে কার্ভটা হবে সেটা 0,1 দিয়ে সবসময় পাস করবে। এটা কোথায় হবে, 0,1 দিয়ে সবসময় পাস করবে। কেন, দেখো এক্সের মান যদি 0 বসাই তাহলে কত হবে, এ টু দি পাওয়ার 0 মানে কত, ওয়াইয়ের মান তখন 1 আসবে, তাহলে অবশ্যই 0,1 দিয়ে পাস করবে এটা। তাহলে আর ছবি দেখো কেমন আসবে, এরকম টাইপের আসবে। ঠিক আছে, তো এটা হচ্ছে এর মানটা যখন 0 থেকে 1-এর মধ্যে থাকবে তখন এ টু দি পাওয়ার এক্সের এফ এক্স ইকাল টু এ টু দি পাওয়ার এক্সের ছবি এরকম আসবে। যখন এর মানটা গ্রেটার দেন 1 হবে তখন দেখো ছবি ঠিক এরকম টাইপেরই আসবে, একটা এরকম হবে আর এর উল্টাটা হবে। দেখো এর ছবি কেমন হবে, এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আঁকবে এখানে, এটা এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে 0,1, এই বিন্দুটা কত 0,1। তাহলে দেখো এর ছবি কেমন হবে, দেখো এর ছবিটাও 0,1 দিয়ে যাবে, ঠিক এরকম হবে এইটা। তাহলে এটা কত হবে, এফ এক্স ইকাল টু এ টু দি পাওয়ার এক্স, যখন কখন এর মানটা যখন 1-এর থেকে বড়, আর এটা কত যখন এর মানটা এখানে 0 থেকে 1-এর মধ্যে থাকবে। তো এটাই হচ্ছে এ টু দি পাওয়ার এক্সের দুটো ছবি। তো দেখো আর ডোমেন কোথায় হবে, ডোমেন দেখো প্রথমটা ডোমেন কত হবে, এর মানটা যখন 0 থেকে 1-এর মধ্যে থাকবে, ডোমেন হচ্ছে এক্সের ভ্যালু। তো এক্সের ভ্যালু কী হবে, সমস্ত এক্সের ভ্যালুই হবে, ডোমেন কী হবে, সমস্ত রিয়েল নাম্বার হবে। আচ্ছা, রেঞ্জ কত হবে, রেঞ্জ হচ্ছে দেখো এখানে কোথা থেকে কোথায় যাচ্ছে, দেখো আপ টু 0 থেকে আপ টু ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, এটা ইনফিনিটিভ কিন্তু এটা 0-কে টাচ করবে নি, তাহলে 0 থেকে আপ টু ইনফিনিটি হবে। আর এটার ক্ষেত্রেও ডোমেন এটাই হবে, ডোমেন কত হবে, সমস্ত রিয়েল নাম্বার। যখন এ গ্রেটার দেন 1 হবে তখন ডোমেন কী হবে, সমস্ত রিয়েল নাম্বার। রেঞ্জ কত হবে, এটা 0 থেকে ইনফিনিটি। এবার দেখো কন্টিনিউটি দেখো, এখানে এ টু দি পাওয়ার এক্সের যে কার্ভটা হচ্ছে কোথাও কি ব্রেক করছে, দেখো এক্সের ভ্যালু যাই নাই না কেন সমস্ত ক্ষেত্রে এটা কন্টিনিউয়াস। এই রেখাটা কিন্তু আপ টু ইনফিনিটি পর্যন্ত আছে, এই রেখাটাও আপ টু ইনফিনিটি পর্যন্ত আছে, জাস্ট এটাকে টাচ করবেন। তো এ টু দি পাওয়ার এক্স কী হবে, সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কী হবে, কন্টিনিউয়াস হবে। তা লিখে রাখবে এফ এক্স ইকাল টু এ টু দি পাওয়ার এক্স ইজ কন্টিনিউয়াস, এত ইজ কন্টিনিউয়াস ফর অল এক্স বিলংস টু আর, সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে এ টু দি পাওয়ার এক্স কী হবে, কন্টিনিউয়াস হবে। আচ্ছা, আর একটা স্পেশাল ফর্ম দেখো, এটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স হয়ে গেল,
স্পেশাল ফর্ম হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। আমাদের ই টু দি পাওয়ার এক্স যদি দেওয়া থাকে তখন তার কীরকম কার্ভ হবে, এফ এক্স ইকাল টু ই টু দি পাওয়ার এক্স, এফ এক্স ইকাল টু ই টু দি পাওয়ার এক্স, এটাও একটা এক্সপোনেনশিয়াল ফাংশন। তো এর ছবি কী হবে? আচ্ছা, এখানে ই টু দি পাওয়ার এক্স বলতে কী বলতো, এখানে ই টু দি পাওয়ার এক্স বলতে এটা হচ্ছে অয়লার্স, ইটা হচ্ছে এখানে অয়লার্স নাম্বার, অয়লার্স নম্বর, যার ভ্যালুটা কত, প্রায় 2.718, এটাকে বলা হয় অয়লার্স নম্বর, যার ভ্যালু হচ্ছে 2.718। এবার এর ছবি কেমন হবে দেখো, ই টু দি পাওয়ার এক্সের ছবি কেমন হবে দেখো, এখানে ইটা হচ্ছে এখানে এ হিসাবে কাজ হচ্ছে, এখানে এর মানটা কত বলো তো, কী বললাম, অয়লার্স ফাংশন, এখানে ইটা কি হচ্ছে, এখানে ইটা এখানে এ হিসাবে কাজ হচ্ছে, এখানে ই এর মান কত 2.718, ই বলতে এখানে এটা হচ্ছে এ, তাহলে এখানে এ বলতে কত 2.718, তাহলে 2.718 কি একের থেকে বড়, তো ই টু দি পাওয়ার এক্সের ছবি এই কার্ভটা আসবে, এ কার্ভটা নয়। এ কার্ভটা কখন আসবে, যখন এর মানটা 0 থেকে 1, এখানে ই এর মানটা কিন্তু 0 থেকে 1-এর মধ্যে নেই, তো সেই জন্য এই ছবিটা আসবে না। তাহলে ছবিটা কোনটা আসবে, ই টু দি পাওয়ার এক্সের ছবি আসবে, এই ছবিটাই আসবে। ওকে, যেহেতু এর মান 2.718, যেটা হচ্ছে একের থেকে বড়। আচ্ছা, এই ই টু দি পাওয়ার এক্সকে বলা হয় ন্যাচারাল এক্সপোনেনশিয়াল ফাংশন, ন্যাচারাল এক্সপোনেনশিয়াল ফাংশন, এটাই হচ্ছে এ টু দি পাওয়ার এক্সের টোটাল ছবি, যেটা সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে আমরা কার্ভ ড্র করে দেখলাম, এক্সপোনেনশিয়াল ফাংশন সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কী হয়, কন্টিনিউয়াস হয়। এবার চলে আসো, আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন কমপ্লিট হয়ে গেল, এবার আমি করাবো লগারিদমিক ফাংশন। এবার হেডিং দাও লগারিদমিক ফাংশন, লগারিদমিক ফাংশন, লগারিদমিক ফাংশন। দেখো লগারিদমিক ফাংশনটা কীভাবে লেখা হয়, এফ এক্স ইকাল টু লগ এক্স, এইভাবে লগারিদমিক ফাংশনকে লেখা হয়। তো লগারিদমিক ফাংশনের আমরা কার্ভ ড্র করব, এটা কোথা থেকে কীভাবে এসছে সেটা আমি এখানে একটু আলোচনা করেছি, যে লগারিদমিক ফাংশনটা কীভাবে এসছে। দেখো এক্সপোনেনশিয়াল ফাংশন, লগারিদমিক ফাংশন একে অপরের ইনভার্স, মানে একে অপরের উল্টোটা। যেমন ধরো বললাম 2 কিউব সমান 8, ঠিক আছে, তো এখান থেকে যখন আমরা পাওয়ারের মান বের করতে যাব, পাওয়ারের মান কত, ধরো 3-এর মান বের করতে যাব, অতএব 3 সমান, পাওয়ারের মান যখন বের করতে যাব তখন 3 সমান লগ 2 বেস টু 8 হবে। তো এখান থেকে লগ আসছে, যখন কোনো সূচকের মানটা বের করতে যাব, মানে পাওয়ারের মান যখন বের করতে যাব তখনই কি আসবে, লগ আসবে। যেমন এখানে এক্সপোনেনশিয়াল ফাংশনে কী ছিল বলো তো, ওয়াই ইকাল টু এ টু দি পাওয়ার এক্স, এটা ছিল এক্সপোনেনশিয়াল ফাংশন। এখান থেকে যখন আমরা এক্সের মান বের করতে যাব, তো দেখো, আচ্ছা আমি এখানে দেখাচ্ছি, আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন কী ছিল, ওয়াই ইকাল টু এ টু দি পাওয়ার এক্স ছিল। তো এখান থেকে যখন আমরা এক্স ইকাল টু কত হবে বলতো, যখন পাওয়ারের মান বের করতে যাব, আচ্ছা এখানে কি বলছিলাম, এক্সপোনেনশিয়াল ফাংশনের ক্ষেত্রে এটা বলেছিলাম যে এ গ্রেটার দেন 0 এবং এ নট ইকাল টু 1 হবে, অবশ্যই এটা হবে। আচ্ছা এখান থেকে যখন সূচকের মানটা বের করতে যাব তখন এক্স ইকাল টু কত হবে, লগ আসবে, লগ এটা তখন বেস হয়ে যাবে, লগ এ বেস ওয়াই, যেখানে এ গ্রেটার দেন 0 এবং এ নট ইকাল টু 1। আচ্ছা আমরা যখন এক্সপোনেনশিয়াল ফাংশন করেছিলাম তখন ওয়াইয়ের ভ্যালুটা কোথায় এসেছিলো বলো তো, এক্সপোনেনশিয়াল ফাংশনের দুটো ছবি এসেছিলো, একটা হচ্ছে এটা এসেছিলো আর একটা হচ্ছে এটা এসেছিলো। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো ওয়াইয়ের মান কিন্তু পজিটিভ ভ্যালু দিয়েছিল, এক্সপোনেনশিয়াল ফাংশনের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে ওয়াইয়ের মান কিন্তু পজিটিভ ভ্যালু দিয়েছিল। দেখুন এইগুলো হচ্ছে ওয়াইয়ের ভ্যালু পজিটিভ দিয়েছিল। তো এখানে অবশ্যই এই যে ওয়াইটা আছে এই ওয়াইটা গ্রেটার দেন 0 হবে। ওকে, তো লগারিদমিক ফাংশনের ক্ষেত্রেও এক্সপোনেনশিয়াল ফাংশনের উল্টোটা থেকেই ইনভার্স থেকে এসছে, এটা হচ্ছে ইনভার্স, এটা কি একে অপরের ইনভার্স ফাংশন, এক্সপোনেনশিয়াল আর লগারিদমিক একে অপরের ইনভার্স হবে, যে আমরা লগারিদমিক থেকে এক্সপোনেনশিয়ালে কনভার্ট করতে পারবো, আবার এক্সপোনেনশিয়াল থেকে লগারিদমিক লগেও আমরা কনভার্ট করতে পারবো। তো এখান থেকে দেখো, এখান থেকে যদি এটাকে আমরা ফাংশনে কনভার্ট করি, ফাংশনকে কী লেখা হয়, এক্সের জায়গায় যদি ওয়াই লিখি, ওয়াই ইকুয়াল টু এফ এক্স লেখা হয়, তাহলে এখানে ওয়াইয়ের জায়গায় এক্স লিখবো
এ বেস এক্স, যেখানে এখানে কী হবে, এখানে ওয়াই গ্রেটার দেন জিরো হয়েছিল, এই লগের ক্ষেত্রে ওয়াই গ্রেটার দেন জিরো হয়েছিল, তাহলে এখানে কত হবে, এক্স গ্রেটার দেন জিরো হবে। তো এটাই হচ্ছে লগ ফাংশন, ওয়াই ইকাল টু লগ এ বেস এক্স। আচ্ছা, এবার একটা কথা বলে রাখি, আমি কি বললাম, এক্সপোনেনশিয়াল ফাংশন আর লগারিদমিক ফাংশন একে অপরের কি হবে, ইনভার্স হবে। এখানে দেখো লগারিদমিক ফাংশনেও দুটো ছবি আসবে। এক্সপোনেনশিয়াল ফাংশনের ক্ষেত্রে কী কী ছবি আসছিল, এটা একটা ছবি আসছিল যখন এর মানটা 0 থেকে 1 হয়েছিল, আর এটা একটা ছবি হয়েছিল যখন এ গ্রেটার দেন 1 হয়েছিল। আচ্ছা, আমি আগে একটা ছবি এঁকে দিচ্ছি। আমি আগে এ টু দি পাওয়ার এক্সের ছবি আঁকছি, দেখো আমি দুটো আলাদা করে এঁকে দিচ্ছি। এটা ধরো, এটা কি, এটা এ টু দি পাওয়ার এক্সের ছবি যখন এর মানটা 0 থেকে 1, আর এটা দেখো, এটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্সের ছবি যখন এ গ্রেটার দেন 1। এবার চলে আসো, আমি দুটো ছবি দু জায়গায় আঁকতেছি, দেখো এবার চলে আসো, দুটো আসবে, যেহেতু এক্সপোনেনশিয়াল লগারিদমিক ফাংশনটা এক্সপোনেনশিয়াল ফাংশনের ইনভার্স, সুতরাং এক্সপোনেনশিয়াল ফাংশনে দুটো ছবি আসছিল, তো লগারিদমিক ফাংশনে ওখানে দুটো ছবি আসবে। দেখো কী কী আসবে, দেখো আমরা এটা এক্সিস আঁকছি। ফার্স্ট কন্ডিশন হচ্ছে এর মানটা 0 থেকে 1-এর মধ্যে হলে প্রথম ছবি আঁকবো। দেখো প্রথম ছবি কিভাবে আসবে, আমরা ওয়াই ইকাল টু এক্স অ্যাক্সিস আঁকবো। এটা হচ্ছে ওয়াই ইকাল টু এক্স, এই রেখাটা হচ্ছে ওয়াই ইকাল টু এক্স ইকাল টু সরল রেখা একটা, অ্যাসিমেট্রিক হবে। অ্যাসিমেট্রিক কীভাবে হবে, দেখো এটা হচ্ছে এইখান দিয়ে গিয়েছিলো, অ্যাসিমেট্রিক ঠিক এইভাবে যাবে, এইভাবে হবে। এটা ঠিক উল্টা হবে, মানে সিমেট্রিক হবে, মানে এরকম টাইপের আসবে, যেটা আমরা এখানে অঙ্কন করলাম, দেখো। আচ্ছা, এটা হচ্ছে 1,0 দিয়ে যাবে, 1,0 দিয়ে যাবে, এটা হচ্ছে লগ এক্সের কার্ভ, লগ এক্স, আর এটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্সের কার্ভ। তো এর ইনভার্স হয়েছে, দেখো এখানে ওয়াই ইকাল টু এক্স সরলরেখা আঁকছি, এই সরলরেখা এটা একটা দর্পণ ভাবো, এই দর্পণে সিমেট্রিক হয়েছে, দর্পণটা এইভাবে হলে অ্যাস সিমেট্রিক, এই রেখার সাপেক্ষে সিমেট্রিক হলে রেখাটা এরকম যাবে, মানে এইখান দিয়ে যাবে, মানে এরকম টাইপের হবে। এটা হচ্ছে লগ এক্সের কার্ভ, যেটা আমরা এই কার্ভটা আমরা এখানে এঁকেছি, এটা হচ্ছে লগ এক্সের কার্ভ। কখন, যখন এর মানটা যখন 0 থেকে 1 আসবে। ঠিক একই রকম এ গ্রেটার দেন 1 হলে এটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্সের কার্ভ, এটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্সের কার্ভ। এবার অ্যাস সিমেট্রিক হচ্ছে লগ এক্সের কার্ভ হবে। লগ এক্সের কার্ভ কেমন হবে, এটা সিমেট্রিক মানে কি, ওয়াই ইকাল টু এক্সের সাপেক্ষে সিমেট্রিক, তাহলে এর ছবিটা কেমন আসবে, এটাও ঠিক এরকম টাইপের আসবে, এরকম। দেখো এটার সাপেক্ষে, এটা যদি দর্পণ টাইপের ধরি তাহলে রেখাটা কেমন আসবে, এই দর্পণের সাপেক্ষে এটা হচ্ছে এরকম টাইপের আসবে, যেটা আমরা এখানে আঁকলাম। এটা হচ্ছে 1,0 দিয়ে পাস করবে, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা লগ এক্সের ছবি। লগ এক্সের এখানে দুটো ছবি আসলো, যখন এর মানটা 0 থেকে 1 না থাকবে তখন হচ্ছে লগ এক্সের ছবি এরকম আসবে, আর যখন এর মানটা হচ্ছে গ্রেটার দেন 1 আসবে তখন লগ এক্সের ছবি এরকম আসবে। আচ্ছা, এবার চলে আসো ডোমেন কোথায়, দেখো প্রত্যেকটা ক্ষেত্রে, আচ্ছা প্রত্যেকটা ক্ষেত্রে 1,0 দিয়ে পাস করবে, কারণ লগ 1-এর মান কত হয়, এক্সের জায়গায় যদি 0 বসাই তাহলে লগ 1-এর মান কত হয়, 0 হয়, তখন ওয়াইয়ের মান কত হয়, 0 হয়, সেই জন্য 1,0 দিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে পাস করবে। আচ্ছা ডোমেন চলে আসো, ডোমেন কত হবে, ডোমেন দেখো, ডোমেন হচ্ছে সেই সব ভ্যালু, সেই সব এক্সের ভ্যালু যেসব এক্সের ভ্যালুতে আমরা ওয়াইয়ের মান পাবো। তো এখানে এক্সের ভ্যালুটা কি, গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0-তে লগ এক্সের ভ্যালু এক্সিস্ট করবে, লেস দেন 0-তে আসবে না, কিংবা লগ 0-এর মানও এক্সিস্ট করবে না। তো এক্স ডোমেন কী হবে, সমস্ত পজিটিভ রিয়েল নাম্বার 0 থেকে আপ টু ইনফিনিটিভ। আচ্ছা রেঞ্জ কত হবে এখানে, দেখো রেঞ্জ, দেখো এখানে রেখাটা কোথায় গেছে, আপ টু ইনফিনিটিভ, আর এধারে কোথায় গেছে, আপ টু নিচের দিকে ইনফিনিটিভ। তো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটিভ হবে, রেঞ্জ কোথায় হবে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটিভ, মানে সমস্ত রিয়েল নাম্বার। আচ্ছা কন্টিনিউয়াস সম্বন্ধে আলোচনা করব। দেখো কার্ভটা কোথাও ব্রেক করেনি, সমস্ত জায়গায় কন্টিনিউয়াস আছে, বাট নেগেটিভের ক্ষেত্রে এখানে কার্ভ এক্সিস্টই করেনি, লগ এক্সের ক্ষেত্রে নেগেটিভের ভ্যালুর মানে এখানে এক্সিস্টই করেনি, তাহলে নেগেটিভ ভ্যালুর ক্ষেত্রে লগের ডাজ নট এক্সিস্ট, সুতরাং এখানে কন্টিনিউয়াস কোথায় হবে, কন্টিনিউয়াস সমস্ত পজিটিভ রিয়েল নাম্বারে কন্টিনিউয়াস হবে, তাহলে কোথায় হবে কন্টিনিউয়াস, আপ টু 0 থেকে ইনফিনিটিভ, মানে সমস্ত পজিটিভ রিয়েল নাম্বার, মানে এখানে পজিটিভ রিয়েল নাম্বারের ক্ষেত্রে কী হবে,
কন্টিনিউয়াস হবে, জিরোটা বাদ দিয়ে আপ টু ইনফিনিটি এধারে হবে। এখানে মাইনাস ইনফিনিটির ক্ষেত্রে এগুলো ডিসকন্টিনিউয়াস হবে। তো আমরা লগারিদমিক ফাংশনটাও দেখিয়ে দিলাম, যেটা হচ্ছে কি এক্সপোনেনশিয়াল ফাংশনের ইনভার্স হবে। এক্সপোনেনশিয়াল ফাংশনের যদি তোমরা ছবি জানো, এটা হচ্ছে দুটো ছবি, এখানে দেখো, এখানে দুটো ছবি এক্সপোনেনশিয়াল ফাংশন, এটা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন, এটা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন। এর ইনভার্সটা হচ্ছে লগারিদমিক ফাংশন, এটার ইনভার্স হচ্ছে এরকম আসবে, এটা হচ্ছে সিমেট্রিক, ওয়াই ইকুয়াল টু এক্স অক্ষের সাপেক্ষে সিমেট্রিক ছবিটাই হবে লগারিদমিক ফাংশনের ছবি, যেটা এ টু দি পাওয়ার এক্সের সিমেট্রিক ছবি আসবে। তো দেখো, তাহলে আমাদের লগারিদমিক ফাংশনটাও হয়ে গেল। তো দেখো, আমাদের আইলেটের মধ্যে সবগুলোই আমি কমপ্লিট করে দিলাম আজকে। আগের দিন আমি অ্যালজেব্রিক ফাংশন কমপ্লিট করেছিলাম, আজকে তোমাদের ট্রিগোনোমেট্রিক, তারপরে এক্সপোনেনশিয়াল ফাংশন, তারপরে লগারিদমিক ফাংশন কমপ্লিট করে দিলাম। আর ইনভার্সটা তোমাদের বলেছি পরে করাবো, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন যখন করাবো তখন সেখানে ডোমেন রেঞ্জ সম্বন্ধে সব কিছু, কন্টিনিউটি সম্বন্ধে সব কিছু আলোচনা করব। এবার চলে আসো, আমরা আইলেট সম্বন্ধে যা কিছু আলোচনা করেছিলাম সেটা আরেকবার আমরা এখানে দেখিয়ে দিচ্ছি, যে আইলেটের মধ্যে যেসব ফাংশনগুলো আছে সেগুলো কোথায় কন্টিনিউয়াস কোথায় ডিসকন্টিনিউয়াস একটু আলোচনা করে দিচ্ছি। আইলেটের মধ্যে কে আছে, এল এ টি। এবার আয়ের মধ্যে কে আছে, ফার্স্ট আছে আই মানে কি ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, আই মানে কি, এর মধ্যে কি আছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। আচ্ছা, এর মধ্যে কে আছে, সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স। আচ্ছা, এল মানে কি, এল হচ্ছে লগারিদমিক ফাংশন, এখানে এল বলতে কি লগারিদমিক ফাংশন, লগারিদমিক ফাংশন। এর মধ্যে কি আছে, লগ আছে, লগ ফাংশনগুলো আছে, লগ এক্স আছে। এ মানে কি, এ মানে হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, অ্যালজেব্রিক ফাংশন। আচ্ছা, অ্যালজেব্রিক ফাংশনের মধ্যে কে আছে দেখো, অ্যালজেব্রিক ফাংশনের মধ্যে আছে, এক নম্বর আছে পলিনোমিয়াল ফাংশন, এবার পলিনোমিয়াল ফাংশনের মধ্যে আমি কিছু পার্ট ভাগ করেছিলাম, একটা হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন বলেছিলাম, কনস্ট্যান্ট ফাংশন, একটা হচ্ছে লিনিয়ার ফাংশন, আরেকটা হচ্ছে কোয়াড্রেটিক ফাংশন মানে দ্বিঘাত সমীকরণ, লিনিয়ার ফাংশন মানে রৈখিক সমীকরণ, কোয়াড্রেটিক ফাংশন। 4 নম্বর হচ্ছে কিউবিক ফাংশন, আরও আছে, সেগুলো আমি সম্বন্ধে এখানে আলোচনা করছি না। 2 নম্বরে কি বলছিলাম, রেশনাল ফাংশন, যেটা দেখতে কেমন, এফ এক্স ইকাল টু জি এক্স বাই এইচ এক্স, দুটো ফাংশনের ভাগফল আকার থাকবে, যেখানে এইচ এক্স নট ইকাল টু জিরো, এখানে কি এইচ এক্স নট ইকাল টু জিরো। 3 নম্বরে কি বলেছিলাম, মডুলাস ফাংশন, 4 নম্বরে কি বলেছিলাম, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, 5 নম্বর কি বলেছিলাম, সিগনাম ফাংশন। 6 নম্বর কি বলেছিলাম, ফ্র্যাকশনাল পার্ট ফাংশন, এগুলো ছিল। আচ্ছা, অ্যালজেব্রিক হয়ে গেল। এরপরে কি বলছিলাম, ট্রিগোনোমেট্রিক ফাংশন, টি মানে কি, টি মানে হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন, ট্রিগোনোমেট্রিক ফাংশনের মধ্যে কি আছে, সাইন এক্স আছে, আর কি আছে, কস এক্স আছে, ট্যান এক্স, সেক এক্স, কোসেক এক্স, আর কি আছে, ই মানে কি এক্সপোনেনশিয়াল ফাংশন, মানে সূচকীয় অপেক্ষক, এক্সপোনেনশিয়াল ফাংশন। এর মধ্যে কে আছে, সংখ্যার মাথায় হোল টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, 10 টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, 2 টু দি পাওয়ার এক্স, এগুলো হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। এবার চলে আসো, এবার আমি যেটা বলার, যে এই যে আইলেট ফাংশন আছে এগুলো নিয়ে সমস্ত আলোচনা করেছি, এরা কোথায় কন্টিনিউয়াস কোথায় ডিসকন্টিনিউয়াস আমি একটা জায়গায় আমি লিখে দিচ্ছি। ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন কোথায় কন্টিনিউয়াস, সমস্ত ডোমেনে। এরা কোথায় কন্টিনিউয়াস, সমস্ত ডোমেনে হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন কন্টিনিউয়াস।
আচ্ছা, লগ এক্স কোথায় কন্টিনিউয়াস? লগ এক্স ছবি আঁকছিলাম আমি, লগ এক্সের ছবি কেমন এসেছিলো? এরকম টাইপের এসেছিলো। আমি এখানে দেখাচ্ছি, লগ এক্সের ছবি এরকম টাইপের এসেছিলো। একটা এসেছিলো এরকম, আরেকটা এসেছিলো এরকম টাইপের, এরকম টাইপের এসেছিলো, এরকম টাইপের এসেছিলো লগ এক্সের ছবি। তো এরা কোথায় কন্টিনিউয়াস হয়েছিল? এরা কন্টিনিউয়াস হয়েছিল 0 থেকে আপ টু ইনফিনিটি পর্যন্ত লগ এক্স কন্টিনিউয়াস হয়েছিল, কারণ এধারে কার্ভ এক্সিস্ট করছে না। আচ্ছা, পলিনোমিয়াল ফাংশন, পলিনোমিয়াল ফাংশন হচ্ছে সমস্ত রিয়েল নাম্বারে কী হয়েছিল? কন্টিনিউয়াস হয়েছিল। আচ্ছা, রেশনাল ফাংশন, এটা হচ্ছে সমস্ত রিয়েল নাম্বারে কন্টিনিউয়াস। কোথায় কন্টিনিউয়াস হয়েছিল? সমস্ত রিয়েল নাম্বার, শুধু কাকে বাদ দিব? হরটাকে 0 করে, সেই সব এক্সের ভ্যালু বাদ দেবো, যেসব এক্সের ভ্যালু কী হবে? হরটাকে 0 করে যেসব এক্সের ভ্যালুগুলো আসবে সেই সব এক্সের ভ্যালু বাদ দিয়ে কী হবে? কন্টিনিউয়াস হবে। তো এই সব জায়গায় কী হবে? রেশনাল ফাংশন কন্টিনিউয়াস। আচ্ছা, মডুলাস ফাংশন কোথায় কন্টিনিউয়াস? সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে মডুলাস ফাংশন কন্টিনিউয়াস। মডুলাস ফাংশনের ছবি কেমন দেখিয়েছিলাম? এরকম টাইপের এসেছিল। মডুলাস ফাংশনের ছবি এরকম এসেছিল, এইখানে খাঁজ তৈরি হবে, যেখানে এক্সের ভ্যালু 0 হবে সেই জায়গাটা খাঁজ তৈরি হবে, এটা হচ্ছে মডুলাস ফাংশন। আচ্ছা, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন কোথায় কন্টিনিউয়াস? দেখো, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের ছবি কেমন দেখিয়েছিলাম? এরকম টাইপের এসেছিল, স্টেপ ফাংশন এরকম টাইপের এসেছিল। আচ্ছা, একটা কথা বলে রাখি, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের অপর নাম হচ্ছে ফ্লোর ফাংশন বা স্টেপ ফাংশন বা ল্যাডার ফাংশন। কেন? গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন দেখো, যাই ভ্যালু পুট করবো না কেন, সমস্ত ভ্যালু 2.1 পুট করলেও 2ই আসবে, 2.3 পুট করলে 3 আসবে, 2.4 পুট করলে 4ই আসবে, সমস্ত নাম্বার একটা জায়গায় এসে পড়ে দিচ্ছে, সেই জন্য এটাকে বলা হয় ফ্লোর ফাংশন বা ল্যাডার ফাংশন। ল্যাডার ফাংশন মানে কি? গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন দেখো সিঁড়ির মতন দেখাচ্ছে, সেই জন্য এই ফাংশনটাকে বলা হয় ল্যাডার ফাংশন বা স্টেপ ফাংশন, স্টেপ বাই স্টেপ আছে ফাংশনটার ছবি। তো এটা কোথায় ডিসকন্টিনিউয়াস? সমস্ত ইন্টিজার সংখ্যা ডিসকন্টিনিউয়াস। তো কন্টিনিউয়াস কোথায় হবে? গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন সমস্ত রিয়েল নাম্বার থেকে ইন্টিজার সংখ্যা বাদ দিয়ে দিলে তাতে কী হবে? গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন কন্টিনিউয়াস। সিগনাম ফাংশন কোথায় কন্টিনিউয়াস? সমস্ত রিয়েল নাম্বার থেকে 0কে বাদ দিয়ে দেবো, কারণ 0তে হচ্ছে সিগনাম ফাংশন ডিসকন্টিনিউয়াস। ফ্র্যাকশনাল পার্ট কোথায় কন্টিনিউয়াস? ফ্র্যাকশনাল পার্ট হচ্ছে সমস্ত রিয়েল নাম্বার থেকে ইন্টিজার সংখ্যা বাদ দিয়ে দেবো। ফ্র্যাকশনাল পার্টের ছবি কেমন দেখেছিলাম? এরকম টাইপের এসেছিল, এরকম টাইপের। ফ্র্যাকশনাল পার্ট ফাংশন 0 থেকে 1-এর মধ্যে থাকবে, এরকম টাইপের এসেছিলো ফ্র্যাকশনাল পার্ট ফাংশনের ছবিটা। তো সমস্ত ইন্টিজার সংখ্যায় কী হয়েছিল? ফ্র্যাকশনাল পার্ট ডিসকন্টিনিউয়াস হলো। তো এইসব জায়গায় কী হচ্ছে? এরা সব কন্টিনিউয়াস। আচ্ছা, সাইন এক্স কোথায় কন্টিনিউয়াস? সমস্ত রিয়েল নাম্বারে সাইন এক্স কন্টিনিউয়াস, কস এক্স সমস্ত রিয়েল নাম্বারে কন্টিনিউয়াস। ট্যান এক্স মানে কি? সাইন এক্স বাই কস এক্স। কোথায় কন্টিনিউয়াস? কন্টিনিউয়াস সমস্ত রিয়েল নাম্বার থেকে এক্স বাদ দেবো, কোন এক্সটা? যেটা হচ্ছে কস এক্স ইকাল টু 0 করে আসবে, সমান আর মাইনাস কস এক্স ইকাল টু 0 কোথায় হয়? 2n + 1 × π/2। তো এইসব জায়গায় ট্যান এক্স হচ্ছে কন্টিনিউয়াস। সেক এক্স কোথায় কন্টিনিউয়াস? সেক এক্স মানে কত? 1/cos x। সেক এক্স মানে কত? সমস্ত রিয়েল নাম্বার থেকে এক্স বাদ দেবো, কাকে? সেই সব এক্সের ভ্যালুগুলোকে বাদ দেবো যেটা হচ্ছে হরটাকে 0 করে আসবে, সমান আর মাইনাস cos x 0 কোথায় হয়? 2n + 1 × π/2। আচ্ছা, এখানে cot x লেখা হয়নি। আচ্ছা, cot x আমি এখানে লিখে দিচ্ছি, cot x। আচ্ছা, cot x কোথায় কন্টিনিউয়াস? cot x মানে কত হয়? cos x বাই sin x। তো cot x কোথায় কন্টিনিউয়াস? সমস্ত রিয়েল নাম্বার থেকে সেই সব এক্সের ভ্যালু বাদ দেবো যেটা হচ্ছে হরটাকে 0 করে আসবে, sin x = 0 করে আসবে, সমান সমস্ত রিয়েল নাম্বার sin x 0 কোথায় হয়? n পাই হয়, পায়ের গুণিতকে। আচ্ছা, cos x মানে কত হয়? 1/sin x। তাহলে কোথায় হবে? সমস্ত রিয়েল নাম্বার থেকে সেই সব এক্সের ভ্যালু বাদ দেবো যেটা হচ্ছে sin x = 0 করে আসবে, সমান সমস্ত রিয়েল নাম্বার থেকে sin x = 0 কোথায় হয়? n পাই হয়। তো এইসব জায়গায় কী হবে? cosec x কন্টিনিউয়াস হবে। আচ্ছা, এক্সপোনেনশিয়াল ফাংশন কোথায় কন্টিনিউয়াস? এক্সপোনেনশিয়াল ফাংশন সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস। ওকে, এবার চলে আসো, এটা হচ্ছে সমস্ত ক্ষেত্রে আমি দেখিয়ে দিলাম। একটু লক্ষ্য করো, আমি যেগুলো স্টার চিহ্ন দিচ্ছি, ডবল স্টার দিচ্ছি, দেখো এটা একটা ডবল স্টার। আচ্ছা, এটা একটা ডবল স্টার। আচ্ছা, এটা ডবল স্টার, এটা ডবল স্টার, এটা ডবল স্টার। দেখো, যতগুলোতে ডবল স্টার দিচ্ছি সমস্ত ফাংশনগুলোতে সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস। এটা মডুলাস ফাংশন, সাইন এক্স, কস এক্স, তারপরে এক্সপোনেনশিয়াল ফাংশন, এরা সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস। তো লিখে রাখবে, তো ডবল স্টারগুলো কী হবে? এরা হচ্ছে
কন্টিনিউয়াস ফর অল এক্স বিলংস টু আর, সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে এই যেগুলো ডবল স্টার দিলাম এরা কিন্তু কন্টিনিউয়াস। তো টোটাল আইলেট ফাংশনের মধ্যে যেগুলো ছিল সমস্ত ফাংশন সম্বন্ধে আমরা কন্টিনিউটি টোটাল আলোচনা করলাম। তো আমি এটুকুই বলবো, হয়তো তোমাদের ভিডিওটা অনেক বড় হচ্ছে, অনেক অসুবিধা হচ্ছে, কিন্তু তোমরা দেখবে, কারণ এগুলোর যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তোমাদের কন্টিনিউটি সম্বন্ধে কোনো এতটুকুনো ডাউট থাকবে না যে কন্টিনিউটি জিনিসটা কি, কীভাবে হচ্ছে, কেন হচ্ছে, সমস্ত কিছু তোমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। তো বারবার বলছি, এগুলো হয়তো কন্টিনিউটিতে অতটা কাজে লাগবে না, কিন্তু তোমাদের কাজে লাগবে, অন্যান্য জায়গায় অনেক কাজে লাগবে। এইসব ফাংশনের কার্ভ কীভাবে হচ্ছে, কোনখানে ডোমেন, কোনখানে রেঞ্জ, এগুলো সমস্ত কিছু দেখবে। আর ভিডিওটা যদি একবার না দেখে বুঝতে পারো, আমি বলবো দুবার অন্তত দেখো, আরেকবার রিপিট করো। ওকে, তো নেক্সট ডেটে এখনও আর একটু কনসেপ্ট বাকি আছে, সেই কনসেপ্টটা নেক্সট ডেটে করাবো। আজ এ পর্যন্তই। যদি তোমাদের কোনো কোথাও ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।